আমরা কোষ বিভাজন শুরু করব ভাইয়া। চ্যাপ্টারটা খুব ছোট এবং পড়াশোনাও অনেক কম। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথম পয়েন্ট, যে একটা কোষ থেকেই সবকিছু শুরু। যেমন তোমার সৃষ্টি একটা কোষ থেকে, সেই কোষটার নাম জাইগোট। শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোটটা ফর্ম হয়েছিল। সব মানুষের শুরু, সব উদ্ভিদের শুরু, সবকিছু শুরু হয়েছিল একটা কোষ থেকে। আচ্ছা, তো কিভাবে হইলো? একটা কোষ দুইটা কোষ হইলো, দুইটা কোষ থেকে চারটা কোষ হইলো, চারটা কোষ থেকে আটটা কোষ হইলো, এইভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ তৈরি হয়েছে। এইভাবে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ তৈরি হয়েছে। আসো আমরা একটু দেখি। তাইলে একটা থেকে দুইটা হইতে পারে, একটা থেকে চারটা হইতে পারে, এটাকে কোষ বিভাজন বলে। তো কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? দৈহিক বৃদ্ধি হয়, বংশ বৃদ্ধি হয়। আসো, নতুন কোষকে বলে ডটার সেল, আর যে কোষ থেকে তৈরি হয় তাকে বলে মাদার সেল। অর্থাৎ মারাই সন্তান জন্ম দিতে পারে, বাবারা তো আর জন্ম দিতে পারে না, এই জন্য বলে মাদার সেল। যেটা থেকে তৈরি হয় মাতৃকোষ, আর যেটা তৈরি হয় তার নাম ডটার সেল। তাহলে এখানে কিন্তু কোনো বৈষম্য আসলে করা হয় নাই, ফলে ছেলেরা লাফাই উঠো না যে ভাইয়া ছেলেদের সাথে এই যেটা করা হইলো এটা আমি মানি না। অবশ্যই এটা নাম দিতে হবে ফাদার সেল। আর কি সেল বলো তো? এটা নাম দিতে হবে ভাইয়া ফাদার সেল আর হচ্ছে সন সেল। আচ্ছা গেল। এখন আসো আমরা আরেকটা জিনিস একটু জানবো, ওয়াল্টার ফ্লেমিং। এটা সালামান্ডার। সালামান্ডার হচ্ছে, তুমি একটু ছবিতে এই যে ট্রাইটুরাস ম্যাকুলাসা এটা লিখে এখনই গুগলে একটু সার্চ দাও, ছবি চলে আসবে। মাঝে মাঝে এই কাজগুলো করবা, তাতে মজা পাবা জিনিসটায়। হ্যাঁ, তো এই সালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজনটা দেখেন। তো কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হইতে পারে, এটা বলছে রুডলফ ভিরসাও। এর মানে কি? যে কোষ বাদে অন্য কোনো কিছু থেকে কোষ তৈরি হইতে পারে না, মানে একটা কোষ মানে আসমান থেকে নাজিল হয় নাই। হ্যাঁ, প্রথম কোষটা সৃষ্টি হয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু তারপর থেকে যখন কোষ তৈরি হয়, কোষ থেকেই কোষ তৈরি হয়, অন্য কোনো কিছু থেকে বা কৃত্রিম কোষ থেকে কোনো কিছু তৈরি হয় না, বা কৃত্রিম কোষ বানানো যায় না। আচ্ছা, এইটা জানলা। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড আছে, ডিপ্লয়েড আছে, ট্রিপ্লয়েডও আছে। হ্যাঁ, এখানে কিন্তু ডিপ্লয়েডের সাথে ট্রিপ্লয়েড শব্দটা আছে, পলিপ্লয়েড আছে, পলিপ্লয়েড। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে ক্রোমোজোমের একটা সেট, ডিপ্লয়েড মানে দুইটা সেট, এই জন্য আমরা 2n বলি। ট্রিপ্লয়েড মানে 3n, তিনটা সেট। তোমরা ওই যে অ্যান্ডোস্পার্ম বা শস্যের নাম শুনছো না? শস্য বা অ্যান্ডোস্পার্ম, এখানে এই ট্রিপ্লয়েড দেখা যায়। পলিপ্লয়েড যদি তিনটার বেশি সেট হয় তাকে পলিপ্লয়েড বলে, যেটা আমাদের আলোচনা নাই, এই পলিপ্লয়েডের আলোচনা আমাদের বইতেও হবে নাই। আচ্ছা ঠিক আছে, এখন কোষ বিভাজন আসলে তিন রকম। আচ্ছা এটা তো, আহা ভাই তুমি এখানে আসো, তোমাকে তো এখানে বসায় দেওয়া হয়েছিল। ঠিক আছে, একটু ভাই তুমি একটু ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা সমস্যা নেই, একটু ছোট করি জিনিসটা। আহা, ঠিক আছে। এখন আসো, কোষ বিভাজন তিন রকম, অ্যামাইটোসিস আছে, মাইটোসিস আছে, আর একটা আছে মিওসিস। এ মানে না, মানে যে মাইটোসিস না সে হচ্ছে অ্যামাইটোসিস। আর একটা মাইটোসিস, আর একটা আছে মিওসিস। তো সহজ ভাষায় বলি, অ্যামাইটোসিস মানে প্রত্যক্ষ, মানে ডিরেক্ট কোষ বিভাজন, মানে একটা থেকে ডিরেক্ট দুইটা হয়ে গেছে, এখানে কোনো জটিল প্রক্রিয়া নাই। আর মাইটোসিসে একটা থেকে দুইটা হয়, কিন্তু অনেক কাহিনী করে হয়, এখানে অনেক ভিতর অনেক কাহিনী আছে। আর মিওসিস যেটা, এটা হচ্ছে হ্রাসমূলক। কি হ্রাস হয়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ একটা 2n কোষ থেকে n হয়, মানে যে কোষটা থেকে তৈরি হয় সে হয় 2 সেট ক্রোমোজোম থাকে সেখানে, কিন্তু নতুন যে কোষগুলা তৈরি হয় সেখানে 1 সেট ক্রোমোজোম থাকে। মানে এখানে থাকে 23 জোড়া, এখানে থাকে 23টা। বোঝা গেছে জিনিসটা? তাহলে মায়োসিসে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর এই অ্যামাইটোসিস মিওসিস এখানে মাইটোসিস, এখানে ক্রোমোজোম সংখ্যা ঠিকঠাক থাকে। আচ্ছা, তাহলে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এখানে খেয়াল করতে হবে। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ, মাইটোসিস হচ্ছে সমীকরণিক, আর মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এর মধ্যে অ্যামাইটোসিস কই হয় ভাইয়া? বেতে হয়, বে।
বিতে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, আর ওয়াইতে হচ্ছে ইস্ট। তাহলে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্টে হয় অ্যামাইটোসিস। আর মিওসিস কই হয়? জতে জনন কোষ, জতে জাইগোট। তাহলে দুইটা বর্গীয় জতে জাইগোট, জতে জনন কোষ। তাহলে জনন কোষ এবং জাইগোটে হয় মিওসিস। আবার বলি, জনন কোষ আর জাইগোটে হয় মিওসিস, আর অ্যামাইটোসিস হয় হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্টে। অ্যামাইটোসিস হয় ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্টে, আর জনন কোষ জাইগোটে হয় মিওসিস। তাহলে মাইটোসিস কই হয়? বাকি সব জায়গায় মাইটোসিস হয়, আমাদের দেহ কোষে মাইটোসিস হয়। অর্থাৎ আমাদের বডিতে দুইটা কোষ আছে, মানে তোমার বডিতে শুক্রাণু, সেলের বডিতে, আর মেয়ের বডিতে ডিম্বাণু। এর বাইরে যত কোষ আছে প্রত্যেকটা কোষে মাইটোসিস বিভাজন হয়। অর্থাৎ জনন কোষ বাদে প্রত্যেকটা কোষে মাইটোসিস বিভাজন হয়। আচ্ছা, এখানে আমি একটু ভুল বলছি, জনন কোষ না, কিন্তু জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ। শোনো, মিওসিসে হয় হচ্ছে, সবসময় মনে রাখবা, 2 সেট ক্রোমোজোম থেকে 1 সেট হয়, মানে 2n থেকে n হয়। অলওয়েজ 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 মিওসিসে 2n থেকে n হবে, কখনোই n থেকে হাফ n হওয়া সম্ভব না। এই জন্য মিওসিস সবসময় 2n থেকে n হয়, বুঝছো? তো জনন মাতৃকোষ গুলা হচ্ছে 2n, এই জন্য জনন মাতৃকোষে মিওসিস হয়। অর্থাৎ সহজ ভাষায় ধরো একটা সেলের শুক্রাণুটা হচ্ছে 2n, সরি, শুক্রাণুটা হচ্ছে n, আর জনন মাতৃকোষটা হচ্ছে 2n। তাহলে 2n থেকে n হওয়ার প্রক্রিয়া কি? মিওসিস। তাহলে জনন মাতৃকোষে মিওসিস হয় এবং শুক্রাণুটা তৈরি হয়। আবার বলি, জনন মাতৃকোষে মিওসিস হয়, শুক্রাণু তৈরি হয়, বা মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয়, ঠিক একই মিওসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হয়, সেখান থেকে জাইগোট তৈরি হয়। তাহলে শুক্রাণু n, ডিম্বাণু n, জাইগোটটা হচ্ছে 2n। ব্যাপারটা বুঝো? ফলে নিষেকের আগে, এখন তো আর জনন মাতৃকোষে ধরো আমাদের বডির যে কোষটা থেকে শুক্রাণু তৈরি হবে ওই কোষটাকে বলে জনন মাতৃকোষ। যেহেতু আমার বডির সব কোষ দেহ, মানে সব কোষ দেহ কোষ এবং সব কোষই 2n, আমাদের বডির সব কোষ 2n, ফলে যে কোষটা থেকে শুক্রাণু তৈরি হবে সেটাও 2n। শুধুমাত্র একটা কোষই n, সেটা হচ্ছে শুক্রাণু। মেয়েদের বডিতে একটা কোষই n, সেটা হচ্ছে ডিম্বাণু। এবং শুক্রাণু ও ডিম্বাণু এগুলোকে বলে গ্যামেট। ফলে গ্যামেট গুলা শুধুমাত্র একটা কোষই হ্যাপ্লয়েড আমাদের বডিতে, সেটা হচ্ছে গ্যামেট। এর বাইরে সব কোষ ডিপ্লয়েড, সব কোষ ডিপ্লয়েড, জনন মাতৃকোষও ডিপ্লয়েড। আচ্ছা, আর জাইগোট হচ্ছে 2n, বুঝছো? এখন ধরো মানুষের ক্ষেত্রে তো এই জাইগোট 2n, এই জাইগোট থেকেই আমাদের বডির প্রত্যেকটা কোষ তৈরি হয়েছে, ফলে প্রত্যেকটা কোষ 2n। কিন্তু কিছু উদ্ভিদ আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যারা হ্যাপ্লয়েড উদ্ভিদ। ধর একটা উদ্ভিদের ক্ষেত্রে, একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, একটা নিম্ন শ্রেণীর একটু একটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, সেই উদ্ভিদটা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ, অর্থাৎ এন উদ্ভিদ। ফলে জাইগোট থেকে যদি এন উদ্ভিদ পাইতে চাও, মানে সোজা বাংলায় 2n থেকে n পাইতে চাও, তাহলে কি হবে? মিওসিস হবে। ফলে বলছি জাইগোটে মিওসিস হয়, কিন্তু আমাদের জাইগোটে না, নিম্ন শ্রেণীর উদ্ভিদের যে জাইগোট সেখানে মিওসিস হয়, ফলে উদ্ভিদটা হ্যাপ্লয়েড হয়। অর্থাৎ হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে মিওসিস হয়, আর জনন মাতৃকোষে মিওসিস হয় আমাদের ক্ষেত্রে। তাহলে এই দুইটা জায়গায় হচ্ছে মিওসিস হয়, এই দুইটা জায়গায় মিওসিস হয়ে থাকে। ঠিক আছে, তাহলে মিওসিস হয় জনন মাতৃকোষে আর জাইগোটে। তাহলে আমাদের ক্ষেত্রে হয় হচ্ছে নিষেকের আগে, মানে জনন মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, তারপর নিষেক হয়। হ্যাঁ, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে নিষেকের ফলে জাইগোট হয়েছে, জাইগোট থেকে হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে, ফলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ হয় নিষেকের পরে, কারণ নিষেকের পরে জাইগোট ফর্ম হয়েছে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে নিষেকের আগে জনন মাতৃকোষে মিওসিস হয়। তাহলে আমাদের বডিতে শুধুমাত্র জনন মাতৃকোষেই মিওসিস হয়। তাহলে খেয়াল করতে হবে, শুক্রাণু বা ডিম্বাণু এগুলো মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয়, কিন্তু শুক্রাণু ডিম্বাণুতে কিন্তু মিওসিস হয় না। তাহলে শুক্রাণু ডিম্বাণু বা গ্যামেট তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়, জনন মাতৃকোষ থেকে, কিন্তু এগুলাতে কিন্তু আর মিওসিস হয় না, কারণ এন থেকে হাফ এন হইতে পারে না, এন থেকে হাফ এন হওয়া সম্ভব না। ক্লিয়ার জিনিসটা? বোঝা গেছে? তাহলে
অ্যামাইটোসিস কোথায় হয় আমরা একটু দেখি। অ্যামাইটোসিস হয় বললাম না তিনটা জায়গা। বে, আমরা বে দিয়ে মনে রাখবো, বে। বিতে ব্যাকটেরিয়া, কই গেল? এই যে ব্যাকটেরিয়া বিভাজন, যেটা অ্যামাইটোসিসের মতো। বিতে ব্যাকটেরিয়া, এতে অ্যামিবা, আর ওয়াইতে ইস্ট, বে। এখন এখানে স্ট্রাস বার্গার একটা কথা বলছে, এই বার্গার খাইতে খাইতে বলছে যে অ্যামাইটোসিস থেকেই সব মাইটোসিস বা মিওসিস তৈরি হয়েছে। মানে অ্যামাইটোসিস থেকে এটা সবচেয়ে অনুন্নত ছিল, সবকিছু অনুন্নত থেকে উন্নতির দিকেই যায়, এটাই নিয়ম। আচ্ছা, তো আমরা একটু মাইটোসিস নিয়ে পড়াশোনা করব। তো মাইটোসিস কোষ বিভাজন, যেটা একটা কোষ বিভাজনে কিন্তু দুইটা জিনিস বিভাজিত হয়। ধরো একটা কোষে নিউক্লিয়াস আছে আর সাইটোপ্লাজম আছে। তো একটা কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়, একটা কোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়। নিউক্লিয়াসের ইংরেজি নাম হচ্ছে ক্যারিয়ন। তো এই জন্য নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। কাইনেসিস মানে, এই নেসিস মানে ভাগ হয়ে যাওয়া, কাইনেসিস মানে ভাগ হওয়া। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়ে যাওয়া। আর সাইটোপ্লাজম থেকে আসছে সাইটো। তো সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয়ে যাওয়াকে বলে সাইটোকাইনেসিস। এই দুইটা শব্দ অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনটা হচ্ছে সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনটা ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনটা হচ্ছে সাইটোকাইনেসিস। আচ্ছা, এরপরে আসো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাইটোসিসে কি হয় বলি, যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়, বুঝছো? তাইলে আমার নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, এবং এখানে কিন্তু ক্রোমোজোম কমে যায় না বা বেড়ে যায় না, মানে 2n থেকে 2nই থাকে। নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, ওকে গেল। এখন এখানে যে দুইটা কোষ তৈরি হয়, নতুন দুইটা কোষ, এগুলা আগের মতোই সম আকৃতি সম্পন্ন, আগের মতোই যা ক্যারেক্টার ছিল নতুন কোষগুলোর ক্যারেক্টার হুবহু সেম, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবং আমরা এখানে যেটা দেখতে চাই সেটা হচ্ছে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বলে, কারণ 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, 8টা থেকে 16টা হয়, এই জন্য এটাকে সমীকরণিক কোষ বিভাজন বলে। মাইটোসিস কই হয় অনেক কথা বলা আছে, মনে রাখবা সব জায়গায় মাইটোসিস হয়। তুমি খালি খেয়াল করবা মাইটোসিস হয় বেতে, আর মিওসিস হয় জনন মাতৃকোষ আর জাইগোটে, এবারে সব জায়গায় মাইটোসিস হয়। আচ্ছা, তো এখানে একটু বলি ভাইয়া, দেখো আমরা বলছি যে জনন কোষ সৃষ্টি হয়, মানে জনন কোষ মানে কি, গ্যামিট বা শুক্রাণু বা ডিম্বাণু। এই জনন কোষ সৃষ্টি হয় জনন মাতৃকোষ থেকে, তাই না? এবং কোন প্রক্রিয়া? মিওসিস প্রক্রিয়ায়। তাইলে জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি হয় মিওসিস প্রক্রিয়ায়, তাই তো? তাহলে যদি বলি জনন মাতৃকোষে কি হয়? মিওসিস। জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস। এটা সমস্যা নেই। কিন্তু জনন কোষে কিন্তু মিওসিস হয় না। জনন কোষ মিওসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়, শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টি হয়। কিন্তু যদি জননাঙ্গ বলো, হ্যাঁ জননাঙ্গ হচ্ছে হাত যেমন একটা অঙ্গ, পা একটা অঙ্গ, তোমার পেনিসও এরকম একটা অঙ্গ। ফলে ওখানে আসলে মানে রেগুলার মাইটোসিস হয়, ওখানেও মাইটোসিস হয়। ফলে জননাঙ্গ দেখেই আবার মিওসিস দেখায় দিয়ে এসো না, এই জিনিসটা খেয়াল করবা। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এখন আসো মাইটোসিসের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যেখানে কিন্তু ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, এটা আমরা ডিটেইলসে আসবো। তারপরে আসো ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মাতৃকোষের একেবারে একই রকম যে অপত্য কোষ সেটা তৈরি হয়, একই রকম অপত্য কোষগুলা তৈরি হয়। আর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়, আর মাতৃকোষের সমান আয়তনের হয়। এখন আমরা কোষ চক্র আর ইন্টারফেজ এই জায়গাটা দেখতে চাই, একটু খেয়াল করো, সবাই মনোযোগ দাও। কোষ চক্র বা ইন্টারফেজের ক্ষেত্রে একটু চলে আসো, কোষ চক্র জিনিসটা কি? কোষ চক্র হচ্ছে কিরকম, তোমার জীবন চক্র আছে না? হ্যাঁ, একটু কি ব্যাপার, এত কল কই থেকে আসে? এটা কি এইখানে কল হয়? দেখি, মনে হচ্ছে আমার স্মার্ট বোর্ডই বাজে। হ্যাঁ ভাই, ক্লাসে? হ্যাঁ ভাই, একটু ক্লাসে আছে, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি। আচ্ছা, শেষ করে ফোন দেন। ওকে। দেখো, তাহলে আমরা এখানে যেটা দেখতে চাই, তাহলে কোষ চক্র হচ্ছে আমাদের জীবন চক্রের মতো।
তো আমাদের জীবনে কি হয় বলতো, আমরা জন্মাই, তারপর হচ্ছে এই ঘুরি ফিরি খাই দাই, তারপর মারা যাই, তাই না? তো দিন শেষে আসল ঘটনা হচ্ছে জন্মানো মারা যাওয়া ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে এই যে মানুষের, তোমাদের আলটিমেট লক্ষ্য কি বলতো? ধরো একটা ভালো ডাক্তার হওয়া, তাই না? এই যে ডাক্তার হওয়া, বা অনেকের লক্ষ্য হচ্ছে বিয়ে করা, একটা সুন্দরী বউ বিয়ে করা, বা হচ্ছে একটা বড়লোক জামাই বিয়ে করা। তো মেয়েদের ম্যাক্সিমামের টার্গেট থাকে হচ্ছে একটু টাকা পয়সাওয়ালা জামাই বিয়ে করা, বা একটা বিসিএস ক্যাডার বা সেনাবাহিনীর কাউরে বিয়ে করা। হ্যাঁ, মানে সৌন্দর্য অত ইম্পর্টেন্ট না। আর মেয়েদের জন্য ছেলেদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সুন্দরী বউ। মানে জিনিসটা আসলে মানে ব্যাপারটা এরকমই। তো স্বাভাবিকভাবেই আহ জিনিসটা এইভাবেই কাজ করে। মানে ছেলেরা সুন্দরী মেয়ে পছন্দ করে, আর মেয়েরা হচ্ছে একটু আর্থিকভাবে সচ্ছল, বা হচ্ছে একটু ভালো জব করে, একটু প্রেস্টিজিয়াস জব করে, এমন ছেলে পছন্দ করে। ঠিক আছে? তো ধরো তোমার লক্ষ্য হচ্ছে বিয়ে করা। তো এই যে তুমি এত কষ্ট করতেছো, এত পড়াশোনা করতেছো, তাই না? এই যে মেয়েরা এত রূপচর্চা করতেছে কেন? কারণ একটা সময় এসে একটা ভালো জামাই পাবে, বা ছেলেরা এত পরিশ্রম করতেছে একটা ভালো চাকরির জন্য কেন? কারণ সে তার পছন্দের মেয়েটাকে বিয়ে করতে পারবে। তো লক্ষ্য হচ্ছে বিয়ে করা। তো এই বিয়ে করার জন্য তুমি পরিশ্রম করতেছো কতদিন ধরে ধরো তো? এই যে সেই ক্লাস 1 থেকে পড়া শুরু করছো, আর পড়াশোনা শেষ হবে যখন এমবিবিএস পাস করবা। তো ঘটনা হচ্ছে পড়াশোনা শেষ হবে যখন এমবিবিএস পাস করবা। তো এই যে ধরো তুমি 15 বছর 20 বছর পড়াশোনা করলা। তো 15 বছর ধরো, 15 বছর পড়াশোনা কইরা বিয়ের যে ব্যাপারটা, বিয়ে হবে কিন্তু একদিনে, তাই না? ব্যাপারটা ঐরকম যে তুমি প্রস্তুতি নিচ্ছ 90 থেকে 95% সময়, আর কোষ বিভাজন হইতে সময় লাগতেছে 5 থেকে 10%। বিভাজন হইছে মানে শেষ, মানে টোটাল একটা কোষ যতদিন বাঁচে, সেই বাঁচার টাইমের 90 থেকে 95% সে টাইম সে প্রস্তুতি পর্যায়ে। এটাকে ইন্টারফেস বলে। তো ইন্টারফেস যেহেতু অনেক বড় একটা টাইম, তাকে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জি1, এটাকে বলে গ্যাপ 1, গ্যাপ মানে ফাঁকা সময়। এটা 30 থেকে 40% টাইম। এরপর আছে এস, এসটা আসছে সিনথেসিস থেকে। সিনথেসিস মানে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ সিনথেসিস, অর্থাৎ ডিএনএ তৈরি হয়। ওই যে আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়ে আসলাম না, এই ডিএনএ রেপ্লিকেশন যেটা পড়ছি, ওইটা আসলে এই এস দশায় হয়। ওকে, এটা হচ্ছে 30 থেকে 50% টাইম। আর এরপরে হচ্ছে জি2 দশা, এটা হচ্ছে গ্যাপ 2 দশা, 10 থেকে 20% টাইম। এরপরে হচ্ছে মাইটোসিসটা হয়। এখন বলতে পারো যে ভাইয়া এখানে মিওসিস হয় না? হ্যাঁ, মিওসিস হইতে পারে। মানে এখানে আমরা মাইটোসিসের জন্য এটা দেখাচ্ছি, তবে মিওসিস হইতে পারে। ব্যাপারটা এরকম। তাহলে সোজা বাংলায় আমরা কি বলছি? সেটা হচ্ছে আমার জি1 গ্যাপ 1, তারপরই হচ্ছে আমি যদি একটু 3 ভাবে আলাদা করি, একটু দেখাই তোমাকে, দেখো ছোট্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, একটু খেয়াল করো। এই যে জি1, সেখান থেকে হচ্ছে এস, সেখান থেকে হচ্ছে জি2, সেখান থেকে হচ্ছে এম। এম মানে মাইটোসিস। ঠিক আছে? এখন একটা জিনিস বলি, সিডিকে, সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এটা একটা এনজাইম। তো জি1 থেকে এস ফেজে প্রবেশ করতে একটা এনজাইমের হেল্প লাগে, সেটা হচ্ছে সিডিকে। এরপরে এস ফেজ থেকে জি2 ফেজে প্রবেশ করতে আরো একটা এই সিডিকে এনজাইমেরই হেল্প লাগে। আর জি2 থেকে মাইটোটিক ফেজে, মাইটোটিক মানে হচ্ছে বিভাজন যখন হয়, তো বিভাজনরত দশায় প্রবেশ করতে একটা প্রোটিন লাগে, এমপিএফ প্রোটিন। এমপিএফ প্রোটিনটাকে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এখানে সময় কেমন লাগে তুমি জানো, যে জি1 এর সময় লাগে 30 থেকে 40%, এস এ লাগে 30 থেকে 50%, জি2 জি2 তে লাগে 10 থেকে 20% টাইম লাগে। হ্যাঁ, আর এটা হচ্ছে টোটাল টাইমের 5 থেকে 10% মাইটোটিক ফেজে লাগে। তো জি1 থেকে এস এ দশায় প্রবেশ করতে একটা এই এনজাইমটা লাগে, এখানে এই এনজাইমটা লাগে, আর এখানে এই প্রোটিনটা লাগে, এখানে এই প্রোটিনটা লাগে। এখন এস মানে সিনথেসিস, ডিএনএ সিনথেসিস, মানে এখানে ডিএনএ রেপ্লিকেশনটা হয়, রেপ্লিকেশনটা হয় এস দশায়, ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিছু উপাদান লাগে। তো এই জি1 ফেজে ডিএনএ রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়, রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। আর এই যে জি2 ফেজ, এইখানে হচ্ছে তোমার এটিএম, এটিএম বুথ আছে না, এটিএম দিয়ে মনে রাখবা, এখানে এটিপি তৈরি হয়, এখানে হচ্ছে 2টা সেন্ট্রোজোম তৈরি হয়, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবিউল তৈরি হয়, মাইক্রোটিউবিউল। দেখো জিনিসটা, এতে এটিপি, টিতে 2টা সেন্ট্রোজোম, আর এম এ হচ্ছে মাইক্রোটিউবিউল, মানে এই 3টা জিনিস তৈরি হয়।
এখন সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল তুমি জানো এরা কোষ বিভাজনে সাহায্য করে। এরা কিসে সাহায্য করে? এরা কোষ বিভাজনে সাহায্য করে। আর এটিপি কি করে? এটিপি হচ্ছে কোষ বিভাজনে অনেক এনার্জি লাগে, তো এনার্জির জন্য এটিপি তৈরি, মানে ওই মানে কোষ বিভাজন তো অনেক, মানে এখানে শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটা তৈরি হয় এই জি2 ফেজে। তাইলে এটিপি তৈরি হয়, সেন্ট্রোজোমার মাইক্রোটিউবিউল কোষ বিভাজনে হেল্প করে, আর এটিপি হচ্ছে এইটা, এটিপি এই শক্তিটা আসলে কোষ বিভাজনে কাজে লাগে। তো এই জিনিসগুলা তৈরি হয় হচ্ছে জি2 ফেজে। এই জিনিসগুলা তৈরি হয় কোন ফেজে ভাইয়া? জি2 ফেজে। হ্যাঁ, তো আমাদের একজন মানুষের দেহে কোষ কতগুলা জানো? 100 ট্রিলিয়ন কোষ। টোটাল কোষ হচ্ছে 100 ট্রিলিয়ন। আমাদের একজনের বডিতে কোষ হচ্ছে 100 ট্রিলিয়ন। আমাদের একজনের বডিতে কোষ কত? 100 ট্রিলিয়ন। এই জায়গাটা খেয়াল করব। বুঝছি জিনিসটা? আচ্ছা আসো, তো আমরা একটু কোষ চক্রটা দেখি। তাহলে কোষ চক্রের মাধ্যমে কোষ সৃষ্টি, এর বৃদ্ধি আর বিভাজন, এই তিনটা কাজ হয়। কোষ সৃষ্টি, এর বৃদ্ধি আর বিভাজন। এখন এই কোষ চক্র প্রস্তাব করছে হাওয়ার্ড আর পেল্ক। এটা গেল, টোটাল কোষ হচ্ছে 100 ট্রিলিয়ন। টোটাল কোষ হচ্ছে 100 ট্রিলিয়ন। এখন আসো, আমাদের বডিতে কিছু কোষ আছে যারা খুব দ্রুত বিভক্ত হয়। কোন কোষগুলা দ্রুত বিভাজিত হয়? ধরো তোমার কাছে একটা গাছ আছে, এই গাছের একেবারে শীর্ষ মানে পাতার যেটা বড় হয়, একেবারে শীর্ষের এই যে কোষগুলা, এই কোষগুলা দ্রুত বিভাজিত হয়। মেরিস্টেম কোষ আছে, মেরিস্টেম কোষ মানে ভাজক কোষ। ভাজক কোষগুলা দ্রুত বিভাজিত হয়। এরপর ভ্রূণের কোষগুলা দ্রুত বিভাজিত হয়, বুঝছো? এই যে দেখো, দ্রুত বিভাজিত হয় যারা, এটা হচ্ছে এক হচ্ছে ভ্রূণ কোষ, একটা হচ্ছে শীর্ষ মেরিস্টেম কোষ। দেখছো? তাহলে মূলকাণ্ডের শীর্ষের যে কোষ, এগুলাকে মেরিস্টেম কোষ বলে, মানে যেগুলা বিভাজিত হয়। তাহলে এগুলা হচ্ছে দ্রুত বিভাজিত হয়। আর কিছু আছে কখনো বিভক্ত হয় না। তো বিভক্ত হয় না কারা? আমাদের ব্লাড ব্লাড সেলগুলা, ব্লাড কর্পাসেল গুলা। তাহলে আমাদের রক্ত কণিকা গুলা বিভাজিত হয় না, ব্লাড কর্পাসল, আসলে ব্লাড সেল বা কর্পাসল বলে। তাহলে রক্ত কণিকা বিভাজিত হয় না। এর বাইরে হচ্ছে, তুমি এটা প্রেসার দিয়ে মনে রাখতে পারো, প্রেসার। তোমরা এখন অনেক প্রেসারে আছো না? তাহলে প দিয়ে হচ্ছে পেশি কোষ, দন্তীয় স দিয়ে স্নায়ু কোষ আর স্থায়ী কোষ, আর র দিয়ে রক্তকোষ। বোঝা গেল? মানে পূর্ণাঙ্গ আরবিসি বিভাজিত হয় না, ডাব্লিউবিসি অনুচক্রিকা আসলে বিভাজিত হয় না, মানে পূর্ণাঙ্গ অবস্থায় কেউ বিভাজিত হয় না। ঠিক আছে? তাইলে প্রেসার দিয়ে তুমি মনে রাখতে পারো কারা বিভাজিত হয় না আর বিভাজিত হয় কারা, তুমি জানো। ওকে, এখন কোষ চক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মাইটোটিক ফেজ, এম ফেজ বলে, আর একটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ হচ্ছে 90 থেকে 95% টাইম। এখন আসো, আমরা একটু চলে আসবো একটু নিচের দিকে। এখানে একটা কোষ চক্র নিয়ন্ত্রিত একটা জেনেটিক প্রোগ্রাম দিয়ে, সেটাকে কি বলে? মানে ব্যাপারটা কেমন, যে তুমি যখন এই যে পড়াশোনা করতেছো, তোমার দুই রকম মোটিভেশন লাগে। একটা হচ্ছে অভ্যন্তরীণ মোটিভেশন, মানে নিজেকে নিজে মোটিভেট করা, এটা কিন্তু সবচেয়ে স্ট্রং, যে আমাকে পড়তে হবে, আমাকে চান্স পাইতে হবে। মানে বাইরের মোটিভেশন, এই পড় এই পড়, না পড়লে কিভাবে হবে, তুমি বলবে একটু পড়বা, একটু পরে আবার এক কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বের হয়ে যাবে, একটু পরে মোটিভেশন হারাই ফেলবা। তো নিজেকে যদি মোটিভেট করতে পারো, যে আমি জাস্ট কল্পনা করো যে আমাকে আসলে সাদা অ্যাপ্রনে যদি নিজেকে দেখতে চাই, তাহলে আসলে আমাকে আর 10 জন মানুষের মতো যদি সময় নষ্ট করি, তাইলে এই স্বপ্ন আমার পূরণ হবে না। তাহলে একটা হচ্ছে অভ্যন্তরীণ মোটিভেশন আর একটা হচ্ছে বাহ্যিক মোটিভেশন। তো কোষ একটা বিভাজিত হবে কিনা, বা কোন কোষটা, দেখো একটা সব কোষ কিন্তু বিভাজিত হয় না, কোন কোষটা বিভাজিত হবে কোনটা বিভাজিত হবে না, এটা জন্য দুই রকম মোটিভেশন আছে, দুই রকম উদ্দীপনা আছে। তো অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় সাইক্লিন সিডিকে, আর হরমোন আর গ্রোথ ফ্যাক্টর আছে। গ্রোথ ফ্যাক্টর মানে কি জানো? জিএফ, গার্লফ্রেন্ড, বুঝছো? এই গার্লফ্রেন্ড হচ্ছে বাইরে থেকে মোটিভেশন দেয়, যে আব্বু কিন্তু তো আমাকে বিয়ে দিবে না তোমার সাথে, যদি না তুমি পড়াশোনা করে মেডিকেলে চান্স না পাও, আমি আব্বুকে তোমার কথা কোনোভাবেই বলতে পারবো না। ঠিক আছে? তা আব্বুকে যদি কোনোভাবে বলতে হয়, তাহলে কিন্তু এই গার্লফ্রেন্ড হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দিচ্ছে, হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, আর এই সাইক্লিন সিডিকে দিচ্ছে হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। এখন আসো, এই জিনিস আমরা বুঝছি। এরপর আসো, এখানে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে কিডনি ইরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। এই জিনিস আমরা আগেও পড়ছি, যে আমাদের কিডনি হচ্ছে ইরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। এই হরমোন হচ্ছে আরবিসি কে, সরি বোন ম্যারোকে আরবিসি তৈরির জন্য মোটিভেশন দেয়। মানে বোন ম্যারো, আমাদের ধরো এই হাত থেকে এই বোন ম্যারো আরবিসি তৈরি করে, এই মোটিভেশনটা দেয় এরিথ্রোপয়েটিন। ফলে কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে, এই হরমোন যাইয়া বোন ম্যারোকে যে বলে আমাদের কিডনিতে তৈরি হয়েছে, বুঝছো?
তো এই কিডনিতে এটা তারপর আসছে তোমার হাতের এই হাড্ডির মধ্যে ঢুইকা বলছে এই আরবিসি তৈরি করো, তখন এই হাতের যে মজ্জা ওরা আরবিসি তৈরি করছে। এখন আসো, তো এইটা আমরা ইন্টারফেস আমরা দেখছি। তো আমরা এখানে যেটা দেখবো, এই যে তিনটা ভাগে ভাগ করছে দেখছো, G1 S G2। তো এখানে যেটা কথা আছে যে এই যে গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দেয়। এখানে একটু খেয়াল করবা যে গ্রোথ ফ্যাক্টর যুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দেয়। এখন G1 ফেজ যেটা, এখানে একটা কোষ বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নেয়। বলি জিনিসটা যে প্রথম ধাপ, এখানেই একটা কোষ বিভাজিত হবে কিনা। যদি বিভাজিত হয় তখনই সে তখন প্রস্তুতি শুরু করবে, তাই না? ধরো তুমি চিন্তা করলে যে তুমি বিয়ে করবে না, তাহলে তো এত কষ্ট করে লাভ নাই আছে, যে আমার বিয়ে করার দরকার নেই, তাইলে এত কষ্ট করে কোনো লাভ নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কি গেছে? ক্লাস গেছে? আচ্ছা, একটু দেখতেছি, দাঁড়ো। ক্লাস কি ফেসবুকে আবার গেছে নাকি? আচ্ছা, ইউটিউবের একটু কমেন্ট করো তো, ইউটিউবের যারা আসো। ফেসবুকে কেটে গেছে, কি ব্যাপার? ফেসবুক কি করতেছে এগুলা? আমি তো বুঝতে পারতেছি না সমস্যা কোথায়। আচ্ছা, ফেসবুক কি সব ক্ষেত্রে একই ঝামেলা করতেছে নাকি খালি আমার ক্ষেত্রে এই ঝামেলাটা করতেছে? একটু বলো তো আমাকে। ফেসবুক কি সব ক্ষেত্রে সবার ঝামেলা করে নাকি খালি আমাদের ঝামেলা করে? আচ্ছা দাঁড়াও, আমি একটু ফেসবুকটা আবার কেটে আবার অন করি, এছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ ভাই। আচ্ছা, একটা সেকেন্ড। হ্যাঁ, সম্ভবত ফেসবুকে গেছে। হরমোন তৈরি করে, এই হরমোন হচ্ছে আরবিসি কে, সরি,
আচ্ছা, এখন দেখো তো একটু, যারা ফেসবুকের একটু দেখো তো সব ঠিক আছে না? থার্ড পার্টে আসছি ফেসবুকে। আমাদের ফেসবুক হচ্ছে আমরা এখন 3 নাম্বার পার্টে আছি, কিন্তু ইউটিউবে পার্ট একটাই। সবাই ওয়েবে করলেই তো হয়, কিন্তু দেখো ওরা ওয়েবে ক্লাস করতে রাজি না, এটাই হচ্ছে আসল কাহিনী, বুঝছো? ওকে, ওকে, আসো তাহলে আমরা শুরু করতেছি আবার। হ্যাঁ, আবার শুরু করতেছি। ওয়েবেই চলে আসো সবাই। ফেসবুক ভালো না, ফেসবুক পচা। আসো তাহলে জিওন ফেজ আমরা দেখতেছি। জিওন ফেজে হচ্ছে একটা কোষ বিভাজন হবে কিনা, মানে বিয়ে করবে কিনা, প্রথমেই সে সিদ্ধান্ত নিয়ে নেয়। আর যখন সে সিদ্ধান্ত নেয় যে বিয়ে করবে, তাহলে জিওনের প্রথমে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়। ওই যে সিডিকে দেখছো, সিডিকে হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। মানে ব্যাপারটা বলি, এই সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন, আর কাইনেজ হচ্ছে একটা এনজাইম। এখন এই এনজাইমটা এই সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট, মানে এই প্রোটিন থাকলেই এই এনজাইম কাজ করে। এই জন্য এটাকে বলে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এইটা প্রোটিন আর এইটা এনজাইম, কাইনেজ হচ্ছে এনজাইম। ওকে, তো এই সিডিকে হচ্ছে ফসফোরাইলেশন। এখন ফসফোরাইলেশন কি বলি? ফসফোরাইলেশন হচ্ছে ফসফেট যুক্ত হওয়া, মানে যেখানে শক্তি, মানে এনে এনার্জির ব্যাপার আছে। তুমি জানো এটিপি তৈরি হয় কোন ধাপে? জি2 ফেজে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো এই ধাপে হচ্ছে প্রোটিন, আরএনএ, ডিএনএ মানে রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। তাহলে এখানে আসলে সহজ ভাষায় দুইটা জিনিস হয়। একটা হচ্ছে একটা তুমি বিয়ে করবা কিনা সেই সিদ্ধান্ত হয়, মানে একটা কোষ বিভাজিত হবে কিনা। আর যদি সিদ্ধান্ত নাও যে বিভাজিত হবে, মানে বিয়ে করবা সেই সিদ্ধান্ত নাও, তাহলে তখনই আসলে বিয়ের উপাদান তৈরি হয়, মানে এই যে পড়াশোনা শুরু হয়। ঠিক আছে, ওকে। এখন আসো 30 থেকে 40% টাইম। তো এখানে এই জায়গাটা এভাবে আছে যে ইন্টারফেজ জি1 এস জি2 মাইটোটিক ফেজ। এখানে দুইটা ভাবে, মানে একটা মাইটোটিস মানে কোষ বিভাজন, এখানে হচ্ছে দুইটা জিনিস হয়, নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস। এরপরে হচ্ছে আমরা দেখতেছি যে নিউক্লিয়াসের যে বিভাজন সেটারই আবার 5টা ভাগ আছে। তোমরা জানো যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ওকে, এখন আমরা সেকেন্ড ধাপ দেখতেছি এস দশা। এখানে হচ্ছে এস দশা সিনথেসিস। তো এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সিনথেসিস হয়। তো ডিএনএ সিনথেসিস মানে হিস্টোন প্রোটিন। তাহলে এই ডিএনএ তে থাকে কি প্রোটিন ভাইয়া? হিস্টোন প্রোটিন। ফলে ডিএনএ রেপ্লিকেশন মানে হিস্টোন প্রোটিন ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা। এর বাইরে এখানে 30 থেকে 50% টাইম এর হচ্ছে জি2 দশা। এবং জি2 দশায় আমি বলছিলাম যে এটিএম, এটিএম মানে এতে এটিপি তৈরি হয়, আর টিতে হচ্ছে টু সেন্ট্রোজোম, দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়। কই গেল? দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়। হ্যাঁ, এই যে দুটা সেন্ট্রোজোম তৈরি হয়। আর এম এ হচ্ছে মাইক্রোটিউবিউল তৈরি হয়, এই যে মাইক্রোটিউবিউল তৈরি হয়। ঠিক আছে, এটা আমরা পারলাম। আর এখানে তুমি জানো যে জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে একটা প্রোটিন লাগে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, সংক্ষেপে বলে এমপিএফ। ঠিক আছে, এখানে লাগে হচ্ছে এমপিএফ। এখন আসো এটা একটু রিডিং পড়বা। এই যে সাইক্লিন আমরা বলছি না যে সিডিকে সাইক্লিন, মানে এই সাইক্লিন আবার 4 রকম, কোন সাইক্লিন কি করে এই জিনিসটা জানবা। এখন আসো আমরা একটু চলে আসব নিচের দিকে। উম, 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 ঠিক আছে, ওকে। এখন আমরা মাইটোসিসটা দেখব। মাইটোসিস মানে হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস বলে। আমরা যদি মাইটোসিস বলতে যা পড়ি বা মাইটোসিস, বিটা আবার আটকায় গেছে।
কি বলো, ফেসবুকে কি আবার আটকাইছে? কি করব বলো তো, কি করা যায় বলো, কি করা যায় বলো তো? বিটা আবার গেছে, আল্লাহ কি করবো, আমাকে একটু বুঝাও। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো আমাকে, যে দেখো আমার লাইভ ইউটিউবে চলতেছে, দ্যাট ডাজ মিন যে আমার লাইভে কোনো ইস্যু নাই, ইস্যুটা ফেসবুকের। আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো যে অন্য জায়গায় ও কি ফেসবুকে এই সমস্যা হয়, এটা বলো তো একটু। না প্রবলেম হচ্ছে অনেকে হচ্ছে বুঝেই না। হুম, অনেকে হচ্ছে বুঝেই না। দেখি আমি একটু ইউটিউবের লিংক দিই ডিরেক্ট। হ্যাঁ দাঁড়াও, আমি একটু ইউটিউবের ক্লাসের লিংক দিয়ে দিই, ডিরেক্ট লিংক দিই ক্লাসের, ধরো টেলিগ্রামে, তাইলে আশা করি পারবে। ফেসবুকে আর ক্লাস করাবো না, মানে আজকের ক্লাস ফেসবুকে আর হবে না। একটু সবাইকে ইউটিউবে ডাক দিয়ে ধরো। হুম হুম, সবাই আসো, সবাই লিংক দিয়ে দিছি। ফেসবুকে আর ক্লাস হবে না, আজকে আর ক্লাস হবে না। ক্লাস কি চলতেছে না চলতেছে না? এখন আবার একজন বলতেছে ভাই ক্লাস তো চলতেছে, কি এক অবস্থা। ইমতিয়াজ হাসান বলছে কারো যদি ব্লাড প্রোডাকশন, মানে ও বলতে চাচ্ছে যে আরবিসি যদি বন্ধ হয়ে যায় প্রোডাকশন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে কি আবার প্রোডাকশন শুরু হবে? হ্যাঁ হবে, যদি ঠিকঠাক ট্রান্সপ্লান্ট হয়, যদি ঠিকঠাক ট্রান্সপ্লান্ট হয় তাহলে হবে। ওকে, তাহলে চলো আমরা ইউটিউবে ক্লাস করতেছি। ইউটিউবেই বড় একটা অংশ চলে আসছে, আমরা ইউটিউবে শেষ করি, ঠিক আছে? কারণ ইউটিউব সবার আছে, কেউ বলতে পারবো না যে ভাই আমার ইউটিউব নাই। তবে ফেসবুকে মনে হয় আবার শুরু হয়েছে, যেটা মনে হইলো, কারণ স্টুডেন্ট বাড়তেছে ফেসবুকে। ওকে ঠিক আছে, আসো। তো আমরা মাইটোসিস দেখবো। তো মাইটোসিস সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আমি জানি আগে থেকে আছে। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঝামেলা কোন জায়গা, বুঝছো? আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ঝামেলা কোন জায়গা। আসো, প্রোফেজ, প্রোমেটাফেজ আর মেটাফেজ। এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এটা স্বল্পস্থায়ী। এটা সবচেয়ে স্বল্পস্থায়ী। সবচেয়ে দীর্ঘস্থায়ী, স্বল্পস্থায়ী, সবচেয়ে স্বল্পস্থায়ী। ক্লিয়ার? 2 নাম্বার আসো।
নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ, এনভেলপ এইটার প্রোফেজে বিলুপ্তি ঘটতে থাকে। খেয়াল করো, বিলুপ্তি ঘটতে থাকে, এখানে বিলুপ্তি ঘটে, আর এখানে হচ্ছে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, বিলুপ্তি ঘটে। জিনিসটা কি বুঝাইতে পারছি? বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটে, আর সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। তাইলে সবচেয়ে দীর্ঘস্থায়ী, স্বল্পস্থায়ী, সবচেয়ে স্বল্পস্থায়ী। বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটে, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এর বাইরে আসো, এই দুইটা, এই তিনটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজের যে সমস্যা সেইটা। এর বাইরে আসো, আমরা আর একটা জিনিস একটু দেখি। ধরো আমি এখানে লিখলাম যে প্রোফেজ, এরপর হচ্ছে মেটাফেজ, মানে 3 নাম্বার ধাপটা, এরপরে আছে অ্যানাফেজ। বুঝছো? তাহলে প্রোফেজ, মেটাফেজ আর অ্যানাফেজ। প্রোফেজ যে ধাপ, সেখানে হচ্ছে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয়, অর্থাৎ ক্রোমোজোম থেকে ক্রোমাটিড। আর মেটাফেজে হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়। মানে নতুন সেন্ট্রোমিয়ার তৈরি হয়, অপত্য সেন্ট্রোমিয়ার। আর এখানে কি হলো? ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, আর এই ক্রোমাটিড থেকে নতুন ক্রোমোজোম কোথায় হবে বলতো? ক্রোমাটিড থেকে নতুন ক্রোমোজোম কোন ধাপে হবে? অ্যানাফেজে। আচ্ছা বলতো, ডিএনএ রেপ্লিকেশন কোন ধাপে হয়? ডিএনএ রেপ্লিকেশন কোন ধাপে হয়? ইন্টারফেজে। ডিএনএ রেপ্লিকেশন হয় ইন্টারফেজে, ক্রোমোজোম থেকে ক্রোমাটিড প্রোফেজে, সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার মেটাফেজে, আর এই ক্রোমাটিড থেকে নতুন ক্রোমোজোম এইটা অ্যানাফেজে। এটা হচ্ছে অ্যানাফেজে। আর একটা জিনিস বলি, এটা হচ্ছে প্রোফেজ আর প্রোমেটাফেজের পার্থক্য। একটা প্রোফেজ আর একটা প্রোমেটাফেজ। স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, মানে সূচনা, এটা হচ্ছে প্রোফেজে। আর স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, সেটা হচ্ছে প্রোমেটাফেজে। তাহলে ভাইয়া একটু খেয়াল করো, প্রোফেজে হচ্ছে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, মেটাফেজে সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার, আর অ্যানাফেজে ক্রোমাটিড থেকে ক্রোমোজোম। অ্যানাফেজে এই ক্রোমাটিড থেকে ক্রোমোজোম তৈরি হয়, আর ডিএনএ রেপ্লিকেশনটা হয় ইন্টারফেজে। আর স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে প্রোফেজে, আর সৃষ্টি হয় প্রোমেটাফেজে। এর বাইরে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি ঘটতে থাকে প্রোফেজে, বিলুপ্তি ঘটে প্রোমেটাফেজে, আর মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আর মেটাফেজে হচ্ছে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে এই জিনিসগুলা হচ্ছে তুমি ভুল করো, এই জিনিসগুলা নিয়েই যত কনফিউশন, যত ঝামেলা, সব ঝামেলা কিন্তু এই এক পেজে আছে, সব ঝামেলার সমাধান। এখন আমরা বইতে যাব, এগুলো আমরা ছোটকাল থেকে পড়ছি। যে প্রোফেজে কি হয় তুমি জানো, যে প্রোফেজে হচ্ছে ক্রোমোজোম গুলা, এই যে ইন্টারফেস, ক্রোমোজোম গুলা দেখছো সুতার মতো, সেগুলা মোটা হচ্ছে, খাটো হচ্ছে, স্পষ্ট হচ্ছে, কারণ এখানে পানি বিয়োজন ঘটে, জল পানি বিয়োজন ঘটে। হ্যাঁ, সরি, এখানে হচ্ছে পানির ডিহাইড্রেশন, ডি মানে হচ্ছে নেগেটিভ হওয়া, তাহলে এখানে হচ্ছে পানি চলে যায়, ফলে ক্রোমোজোম গুলা খাটো হয়, মোটা হয় এবং স্পষ্ট হয়, কারণ রং ধরন ক্ষমতা বৃদ্ধি পায়, স্পষ্ট হয়। নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, বিলুপ্তি ঘটতে থাকে। ঠিক আছে? তাহলে এই জায়গা, তাহলে এখানে এইটা আমরা জানলাম। এর বাইরে হচ্ছে আসো, ক্রোমোজোম থেকে তৈরি হয় ক্রোমাটিড, ক্রোমোজোম থেকে তৈরি হয় হচ্ছে ক্রোমাটিড।
এখন আরেকটা জিনিস একটু বলি, তোমরা জানো যে উদ্ভিদ কোষে কোষ বিভাজন যেভাবে হয়, প্রাণী কোষে সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট। প্রাণী কোষে কোষ বিভাজনের সিস্টেমটা একটু ডিফারেন্ট। যেমন তোমরা জানো যে উদ্ভিদ কোষে হচ্ছে মাইক্রোটিউবিউল, কোষ বিভাজনে সাহায্য করে কে? মাইক্রোটিউবিউল। আর প্রাণী কোষে কোষ বিভাজনে সাহায্য করে কে? সেন্ট্রিওল। তাহলে আবার বলি, প্রাণী কোষে সেন্ট্রিওল আছে, উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওল নাই, মনে আছে? তাহলে প্রাণী কোষে কোষ বিভাজনে হেল্প করে সেন্ট্রিওল, আর উদ্ভিদ কোষে হেল্প করে মাইক্রোটিউবিউল। ঠিক আছে? উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। তাহলে প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে তৈরি হয় স্পিন্ডল তন্তু, আর মাইক্রোটিউবিউল থেকে উদ্ভিদ কোষে তৈরি হয় স্পিন্ডল তন্তু। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে খুব সিম্পল, যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড, ক্রোমোজোম গুলো মোটাখাটো স্পষ্ট হয়, আর ওই যে নিউক্লিয়ার আছে, নিউক্লিয়ার ইনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, আর স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। মানে স্পিন্ডল তন্তুটা প্রাণী কোষে তৈরি হয় সেন্ট্রিওল থেকে, উদ্ভিদ কোষে তৈরি হয় মাইক্রোটিউবিউল থেকে। উদ্ভিদ কোষে তৈরি হয় হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে। ওকে, ঠিক আছে। এরপরে আসো আমরা প্রোমেটাফেজে আসবো। এরপরে আসবো হচ্ছে প্রোমেটাফেজে। ভাই সমস্যা নাই, আমরা 12:30টার ভিতর শেষ হয়ে যাবে। আমরা যে স্পিডে পড়াচ্ছি কোনো ইস্যু নাই, 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো প্রোমেটাফেজে। প্রোমেটাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী পর্যায়ে, সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়ে মেটাফেজ। এখন প্রোমেটাফেজের ক্ষেত্রে আমরা জানি যে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে আগের ধাপে। তাহলে এখানে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এটা একটা জিনিস। আর এখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার বিলুপ্তি ঘটে। তাহলে বিলুপ্তি ঘটতে থাকে আগের ধাপে, এখানের ধাপে হচ্ছে বিলুপ্তি ঘটে। এখন একটু চলে আসো, এখানে হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। ক্রোমোজোমীয় নৃত্য কি জিনিস? ওই যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, তো স্পিন্ডল যে ফাইবার গুলা, তন্তুগুলা, ওই তন্তুগুলার সাথে ক্রোমোজোম যুক্ত হয়। ফলে ব্যাপারটা বুঝো যে একটা সুতা আছে, সেখানে একটা ক্রোমোজোম লেগে গেছে, আর ওই ক্রোমোজোম গুলো একটু নড়াচড়া করে, এটাকে ক্রোমোজোমীয় নৃত্য বলে। এটাকে ক্রোমোজোমীয় নৃত্য বলে। এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে প্রাণী কোষে, মানে উদ্ভিদ কোষে যেমন স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, প্রাণী কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, তবে প্রাণী কোষে আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে সেন্ট্রিওল দুই মেরুতে বিচ্ছুরি মানে অবস্থান করে এবং অ্যাস্টার তন্তু বিস্তৃত হয়। তাহলে প্রাণী কোষে একটা এক্সট্রা শব্দ মনে রাখবা, যে প্রাণী কোষে 2 নাম্বার ধাপে অ্যাস্টার তন্তু বিস্তৃত হয়। ওকে, গেল। তাহলে এটা আমরা জানলাম। এরপরে আসো, এখানে আরেকটু শব্দ আছে, এখানে একটু দেখতে পারো, মাইটোটিক সেন্টার। তাহলে মাইটোটিক সেন্টার কি জিনিস ভাইয়া? যেখানে হচ্ছে মাইক্রোটিউবিউল থাকে তাকে বলে মাইটোটিক সেন্টার। যেখানে মাইক্রোটিউবিউল থাকে তাকে বলে মাইটোটিক সেন্টার। আর প্রাণী কোষে যেখানে সেন্ট্রিওল থাকে তাকে বলে মাইটোটিক সেন্টার। আর স্পিন্ডল তন্তু, এই যে স্পিন্ডল তন্তু যুক্ত হয় সেন্ট্রোমিয়ারের কাইনোটোকরের মোটর প্রোটিনে। মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের কাইনোটোকর আছে না, ওই যে আমরা ক্রোমোজোমের গঠন দেখছি, ওই যে একেবারে মাঝখানে ওই যে কালো যে জিনিসটা ছিল, ওইটা কাইনোটোকর। ওই কাইনোটোকরে এক ধরনের প্রোটিন আছে, এগুলাকে মোটর প্রোটিন। এই প্রোটিনগুলো একটু মুভ করতে পারে, রোটেট করতে পারে, এই জন্য এগুলোকে মোটর প্রোটিন বলে। তো ওই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, সেখানে একটা কাইনোটোকর আছে, তুমি জানো, কালো একটা জিনিস আছে, কালো, ওইখানে এক ধরনের প্রোটিন আছে, মোটর প্রোটিন বলে, ওইখানে হচ্ছে স্পিন্ডল তন্তুটা যুক্ত হয়। আচ্ছা, এটা বলছে। তারপর হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা একটু চলে আসবো মেটাফেজে। মেটা মানে মাঝে, মেটা মানে মাঝখানে। তো মেটাফেজ কেন বলে? কারণ তুমি এই ছবি দেখলেই বুঝতে পারবা। এই যে দেখছো, এই যে ক্রোমোজোম গুলো একবারে মাঝখানে চলে, দেখ সবগুলো ক্রোমোজোম মাঝখানে। এই মেটাফেজ, এই মাঝখানকে বলে বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল বলে? বিষুবীয় অঞ্চল। ফলে ওই ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় এখানে, এই জন্য এটাকে মেটাফেজ বলে। আর একটা জিনিস একটু মনে রাখবা, ম দিয়ে মনে রাখবা মোটা, ম দিয়ে মনে রাখবা মোটা, এটা হচ্ছে মোটা ফেজ। ফলে এইখানে সবচেয়ে বেশি ক্রোমাটিড গুলা সবচেয়ে বেশি মোটা হয়, খাটো হয়, স্পষ্ট হয় সবচেয়ে বেশি, এবং মাঝখানে বিন্যস্ত হওয়াকে বলে মেটাকাইনেসিস। তাহলে দেখছো, মোটা ফেজ, মোটা কাইনেসিস, সবচেয়ে বেশি মোটা হয়। তো এই যে খাটো হইছে মোটা হওয়ার প্রক্রিয়াকে বলে কন্ডেনসেশন। হয় না, যে তুমি চিকন হইছিলা, তুমি মোটা হইছো কেমনে, তোমার এই তুমি মোটা হইছো কেমনে, তুমি কন্ডেনসেশন প্রক্রিয়া মোটা হইছি ভাইয়া। তাইলে মোটা হওয়ার প্রক্রিয়াকে বলে কন্ডেনসেশন। এবং এই যে মানে এই যে প্রক্রিয়া, এটাকে এখানে ঘটে হচ্ছে সুপার কয়েলিং। তাইলে এই যে মোটা হওয়ার প্রক্রিয়া, হ্যাঁ, মানে ব্যাপারটা এমন যে প্রক্রিয়ার নাম সুপার কয়েলিং, আর মোটা হইছো কেমনে? কন্ডেনসেশনে। মানে প্রক্রিয়াটা বললে সুপার কয়েলিং, আর মোটা হওয়াকে বলে কন্ডেনসেশন। ওকে, তাহলে এটা আমরা জানলাম। নিউক্লিয়ল আছে, নিউক্লিয়ল সম্পূর্ণ বিলুপ্ত থাকে, তাহলে ওই যে বললাম সম্পূর্ণ বিলুপ্ত বললে মেটাফেজের কথা বলবা। আর সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার বললে মেটাফেজের কথা বলবা। সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার কথা বললে মেটাফেজের কথা বলবা। কি কি হয়েছে?
আচ্ছা, এখানে কি প্রবলেম হচ্ছে ইউটিউবে? ইউটিউবে কি কোনো প্রবলেম হচ্ছে? একটু বলেন। ইউটিউবে কোনো প্রবলেম হচ্ছে কিনা? আটকায় যাচ্ছে? না, আটকায় তো যাওয়ার কথা না। না, বাকিদের না আটকাইলে তোমার আটকাবে না? না, নাই। ওকে, ওকে, গুড। ঠিক আছে। তাইলে আমরা মেটাফেসটা দেখলাম, মানে এখানে মোটা দিয়ে মনে রাখবা, মেটাকাইনেসিস, সবচেয়ে বেশি মোটাখাটো স্পষ্ট হওয়া, তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে অপত্য সেন্ট্রোমিয়ার, তারপর হচ্ছে ওই যে সুপার কয়েলিং কনডেনসেশন, এই শব্দগুলা খেয়াল করবা। এরপরে আসো অ্যানাফেজ। অ্যানাফেজটা তুমি জানো যে অ্যানা মানে গতি, মানে এই যে দেখছো স্পিডে মাঝখানে ছিল, এরা এই কোনায় যাচ্ছে, এরা এই কোনায় যাচ্ছে, এই যে জায়গা মতো যাচ্ছে, মেরুতে যাচ্ছে, এটাকে বলে অ্যানাফেজ, গতি পর্যায়। এবং এই অ্যানাফেজে তুমি জানো যে আকৃতি কি রকম। এইটা দেখো একটা আকৃতি লাগতেছে, এটা ভি অক্ষরের মতো লাগতেছে, এটা এল অক্ষরের মতো লাগতেছে। তো তখন ক্রোমোজোমকে, মানে সেন্ট্রোমিয়ার কোন জায়গা আছে তার উপর বেস করে ক্রোমোজোম গুলাকে ভি অক্ষরের মতো লাগে, যেটাকে মেটাসেন্ট্রিক বলে, এল অক্ষরের মতো লাগে সাবমেটাসেন্ট্রিক বলে, জে অক্ষরের মতো লাগে অ্যাক্টোসেন্ট্রিক, আই অক্ষরের মতো লাগে টেলোসেন্ট্রিক। এই জিনিসগুলো আমরা কোষের গঠন অধ্যায়ে পড়ছি। আর ক্রোমোজোম গুলো যখন এখানে আসে তখন অ্যানাফেজ পর্যায়ের সমাপ্তি ঘটে। তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, ক্রোমাটিড থেকে ক্রোমোজোম কোন প্রক্রিয়ায় কোন ধাপে হয়? অ্যানাফেজ। ক্রোমাটিড থেকে ক্রোমোজোম কোন ধাপে হয়? অ্যানাফেজ। ক্রোমাটিড থেকে ক্রোমোজোম কোন ধাপে হয়? অ্যানাফেজ। ওকে। আর টেলোফেজ ঠিক প্রোফেজের উল্টা। প্রোফেজে যা যা পড়ছো ঠিক উল্টা উল্টা, পানি যোজন ঘটে এখানে। আচ্ছা, এখন সাইটোকাইনেসিসে চলে আসো। সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। দেখো, আগে নিউক্লিয়াস দুইটা ভাগে ভাগ হয়েছে, এখন সাইটোপ্লাজম এখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে, দেখছো? এই মাঝখানে এখন এখন কোষ প্রাচীর তৈরি হবে। তো সেই প্রক্রিয়াটা কিভাবে হয় আমি তোমাকে একটু বলি। প্রথমত ফ্রাগমোপ্লাস্ট আছে, যেটা ইয়ার থেকে আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর একটা আছে কোষ, মানে এই ফ্রাগমোপ্লাস্ট আর হচ্ছে কিছু ভেসিকল, এরা মিলে কোষ প্লেট তৈরি করে। কি তৈরি করে? কোষ প্লেট তৈরি করে। এবং সেখানে পরবর্তীতে আরো তৈরি হয় ফ্রাগমোজোম। ওইটা ওই যে লাইজোজোমের মতো ফ্রাগমোজোম জমা হয়। পরে এখান থেকে কোষ প্লাজমা লেমা মানে কোষ ঝিল্লি তৈরি হয়। তাহলে ব্যাপারটা বলি আবার। প্রথমে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট থেকে তৈরি হয় কোষ প্লেট, সেখানে ফ্রাগমোজোম জমা যুক্ত হয়ে তৈরি করে কোষ ঝিল্লি। আর এই কোষ ঝিল্লি, এই যে কোষ ঝিল্লি, অর্থাৎ সোজা বাংলায় এইভাবে আর কি কোষ প্লেট বা কোষ ঝিল্লি এগুলা তৈরি হয়। পরবর্তীতে তারপর এই কোষ প্লেটের উপর সেলুলোজ হেমিসেলুলোজ এইসব যুক্ত হয়ে কোষ প্রাচীর তৈরি করে। ওকে, তো এটা আমরা জানলাম। এখন আসো, এখানে আরেকটা কথা আছে, কোষটা যে দুই ভাগে ভাগ হয়, এক্ষেত্রে এই যে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন কোষঝিল্লির খাস তৈরি করে। অ্যাক্টিন এবং মায়োসিন কোষঝিল্লির খাস তৈরি করে। এখন ধরো কোন একটা কোষে নিউক্লিয়াস, ধরো একটা কোষ, সেখানে নিউক্লিয়াস একটা থেকে দুইটা হয়েছে, কিন্তু সাইটোপ্লাজমটা আর বিভক্ত হয় নাই, ফলে একটা কোষে দুইটা নিউক্লিয়াস হয়ে গেছে। এখন ধর আবার নিউক্লিয়াস দুইটা থেকে চারটা হয়েছে, তো সাইটোপ্লাজম আর বিভক্ত হয় নাই, ফলে একটা কোষে চারটা নিউক্লিয়াস হয়ে গেছে। তো এই জিনিসটাকে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন, মানে খালি নিউক্লিয়াস বিভক্ত হচ্ছে, সাইটোপ্লাজম বিভক্ত হচ্ছে না। এক্ষেত্রে একটা কোষে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হয়, যেমন ডাবের পানি এই প্রক্রিয়ায় তৈরি হয়। ফলে এই প্রক্রিয়ায় ডাবের পানি তৈরি হয়। এবং এইটা যদি শৈবালে ঘটে, তোমরা জানো আমরা সিনোসাইটিক শৈবাল বলি, ছত্রাকে ঘটলে সিনোসাইটিক ছত্রাক বলি। তবে কোনো প্রাণীতে ঘটলে সেই প্রাণীটাকে বলা হয় প্লাজমোডিয়াম। কোন শৈবাল এবং ছত্রাকে মানে উদ্ভিদে ঘটলে তাকে আমরা সিনোসাইটিক বলি, আর প্রাণীতে ঘটলে বলি আমরা প্লাজমোডিয়াম। ওকে, আমাকে একটু সিনোসাইটিক শৈবালের নাম বলো তো, কয়েকটা। কয়েকটা সিনোসাইটিক শৈবালের নাম বলো। কয়েকটা সিনোসাইটিক শৈবালের নাম বলো। দাগানো লাইন বোঝা যাচ্ছে না। ক্রোমোজোমের দ্বিত্বন কোথায় হয়? অ্যানাফেজে। হ্যাঁ, অ্যানাফেজে। আচ্ছা, এখানে দাগানো লাইন গুলা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওয়েট। ও আচ্ছা, এই জিনিসগুলো তুমি বুঝতে পারতেছো না যেগুলো দাগানো। আচ্ছা, আহ আসলে কি বোঝা যাচ্ছে না? আমার এখানে আমি বুঝতে পারতেছি। একটু সবাই কমেন্ট করো তো। দাগানো লাইন হালকা।
আচ্ছা যাই হোক, এখন আমরা শেষ করি। আচ্ছা, তো মাইটোসিসের গুরুত্ব পরে দেখতেছি। হ্যাঁ, অনিয়ন্ত্রিত মাইটোসিসটা একটু আসো। ধরো আমাদের কোষগুলো বিভাজিত হয়। এখন ধরো আমাদের হাত বড় হচ্ছে, পা বড় হচ্ছে, আমরা বড় হচ্ছি, তাই না? এক সময় বৃদ্ধি থেমে যায়। ফলে বডি বুঝে যে কখন কোন কোষ বিভাজিত হইতে হবে। এখন যদি কোনো কারণে বডির এই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায়, তখনই দেখো না যে টিউমার হয়। টিউমার মানে কি, এখানে বড় করে এরকম ঝুলে গেছে, এটা একটা টিউমার। তো কেন? কারণ এখানে অনিয়ন্ত্রিত ভাবে বিভাজিত হয়েছে। ফলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার হয়, ক্যান্সার হয়। তো ক্যান্সার মানে ক্রাব, মানে ব্যাপারটা কেমন, যে ক্যান্সার গুলা চারদিকে এরকম কাকড়ার মতো এইভাবে ছড়ায় যায়, এইভাবে ছড়ায়, কাকড়ার মতো ছড়ায়, কাকড়ার পায়ের মতো। এই জন্য ওইখান থেকে ক্যান্সার আসছে। এখন এখানে একটা প্রোটিন দেখবা, P53 প্রোটিন। এই প্রোটিনটা হচ্ছে কোষ বিভাজনকে কন্ট্রোল করে, যে কোষ বিভাজন হতে, মানে এই কোষটা বিভাজন হওয়ার দরকার নাই, এই তুমি বিভাজিত হইও না, তোমার তো দরকার নাই বিভাজিত হওয়ার। তো P53 প্রোটিন এই কাজটা করে। কিন্তু সমস্যা হচ্ছে যদি এটা কোনো কারণে ডিফেক্টিভ হয়। এখন এখানে একটা কথা আছে, মানুষের অর্ধেক সংখ্যক কোষে ডিফেক্টিভ P53 আছে। তাইলে মানে দেখো, যেগুলো আগে থেকে ডিফেক্টিভ সেগুলো সমস্যা না, কিন্তু নতুন করে যদি P53 গুলা, যেগুলো ডিফেক্টিভ না, সেগুলো যদি ডিফেক্টিভ হয়, তখন কোষচক্র নিয়ন্ত্রণ হারায় ফেলে। তাহলে কোষচক্র নিয়ন্ত্রণ হারায় কখন? যখন P53 প্রোটিনটা ডিফেক্টিভ হয়, এবং তখনই হচ্ছে টিউমার ক্যান্সার হয়, এই যে ক্যান্সার হয়। এখন আসো, এটা একটা জিনিস জানলাম। এর বাইরে হচ্ছে কোষ বিভাজনের জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে, কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে। এখন যদি কোনো কারণে এই গ্রোথ ফ্যাক্টর মানে ঠিকঠাক তৈরি না হয়, তখনও কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারায় ফেলে। এর বাইরে আসো, কোষ চক্র নিয়ন্ত্রণকারী দুইটা প্রোটিন আছে। এখানে তো P53 একটা প্রোটিন আছে আমরা দেখছি, আরো দুইটা প্রোটিন দেখতেছি, একটা হচ্ছে কাইনেজ আর একটা হচ্ছে সাইক্লিন। অর্থাৎ ওই যে সিডিক এর কথা বলতেছে, বুঝছো? ওই যে এই সি তে মানে সাইক্লিন, আর কে তে কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। আচ্ছা, তাইলে এই কোষচক্র নিয়ন্ত্রণ করে আসলে এই সিডিকে আর এই P53 প্রোটিন, এই দুটো নাম খেয়াল করবা। এখন আসো, টিউমার সৃষ্টি হওয়াকে বলে অনকোজেনেসিস। তোমাকে বলছি অনকো মানে ক্যান্সার। এখন এটাও বলছি যে টিউমার দুইটা টাইপের হয়, একটা হচ্ছে নিরীহ টিউমার আর একটা হচ্ছে খারাপ টিউমার। ওই খারাপ টিউমারটাই ক্যান্সার। ফলে ওই ক্যান্সার টিউমার ওই অনকো শব্দটা দিয়েই পরিচিত। আচ্ছা, ফলে এই যে টিউমার সৃষ্টি হওয়াকে অনকোজেনেসিস বলে, আর যে জিনটা কোষচক্র নষ্ট করে তাকে অনকোজিন বলে। তাহলে যে প্রোটিন কোষচক্রকে নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে সিডিকে আর P53, আর যে জিনটা এটা নষ্ট করে সে হচ্ছে অনকোজিন, সে হচ্ছে অনকোজিন। এর বাইরে আসো, কিছু পদার্থ আছে যারা ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে, সেই পদার্থগুলোকে বলে মিউটাজিন। তাহলে মিউটাজিন হচ্ছে ক্যান্সার তৈরি করতে উৎসাহ দেয়, মানে খারাপ জিন ভাই এগুলা। আর অনকোজিন হচ্ছে কোষচক্র নষ্টকারী জিন। হ্যাঁ, আর কার্সিনোজেনিক পদার্থ বলতে বোঝানো হয়, ধরো তুমি একটা খাবার খাচ্ছ, যেই খাবার ক্যান্সার হইতে পারে, যেই খাবার খাইলে, তাহলে ওই খাবারটা হচ্ছে কার্সিনোজেনিক খাবার। মানে কার্সিনোজেনিক মানে, কার্সিনো মানে হচ্ছে ক্যান্সার, তাহলে কার্সিনোজেনিক মানে যে খাবার খেলে তোমার ক্যান্সার হবে। তাহলে কার্সিনোজেনিক পদার্থ হচ্ছে এই মিউটাজেনিক পদার্থ, মানে যে ক্যান্সার সৃষ্টি করবে। আরেকটা জিনিস তোমরা জানো না, যে ফার্স্ট স্টেজ ক্যান্সার, সেকেন্ড স্টেজ ক্যান্সার, থার্ড স্টেজ ক্যান্সার, এই যে ক্যান্সারের বিভিন্ন স্টেজ আছে, ক্যান্সারের হচ্ছে বিভিন্ন স্টেজ আছে। তো এই ক্যান্সারের বিভিন্ন স্টেজ আছে। তো এই যে স্টেজ, P53 প্রোটিন ডিফেক্টিভ হয় কিসের জন্য? ভাইয়া, একটা প্রোটিনকে কন্ট্রোল করে কে? জিন। তো ধরো জিন ঠিকঠাক অর্ডার দেয় নাই, তখনই প্রোটিনটা ডিফেক্টিভ হয়। আচ্ছা, এখন আসো, আমরা যেটা বলছিলাম যে কি জানো, আচ্ছা টিউমার ছড়াই পড়াকে, মানে এই শব্দগুলো একটু খেয়াল করবো। অনকোজেনেসিস মানে টিউমার সৃষ্টি হওয়া, আর যদি বলি টিউমার ছড়াই পড়া কি, মেটাস্টাসিস। হ্যাঁ, তো প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার তৈরি করে, প্যাপিলোমা ভাইরাস হচ্ছে ক্যান্সার তৈরি করে, এটা একটু খেয়াল করবা। আর B6 আর B7 দুইটা জিন আছে, এরাও ক্যান্সার তৈরি করে। তাহলে প্যাপিলোমা ভাইরাস আর দুইটা জিন B6 B7 এরা ক্যান্সার তৈরি করে। এখন একটা কোষ দুই ভাবে মারা যাইতে পারে, মানে একটা হচ্ছে পুষ্টির অভাবে মারা যাইতে পারে, একটা হচ্ছে স্বাভাবিক উপায়ে মারা, মানে জন্মিলে মরিতে হবে এই জন্য মরে গেছে, আর একটা হচ্ছে খাইতে না পেয়ে মরে গেছে। তো একটা হচ্ছে নেক্রোসিস। তো নেক্রোসিসটা হচ্ছে এন দিয়ে মনে রাখবা নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টি, মানে যে পুষ্টির অভাবে মারা গেছে খাইতে না পেয়ে সেইটা। আর যে জন্মিলে মরিতে হবে স্টাইলে মারা গেছে সে হচ্ছে অ্যাপোপ্টোসিস। তাইলে পুষ্টির অভাব হলে বা বিষাক্তের কারণে আর জেনেটিক্যালি মৃত্যু হচ্ছে অ্যাপোপ্টোসিস। ওকে,
আর একটা শব্দ আছে এখানে, মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স বলতে বোঝানো হয়, আচ্ছা এখানে আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। ঠিক আছে, তো মাইটোটিক ইন্ডেক্স, মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে মানে কি বলা যায়, মানে তুমি প্রথম কথা হচ্ছে জুওলজিতে একটা মাইটোটিক মানে এমআই আছে। এমআই মানে কি? এমআই মানে হচ্ছে ওই যে আমরা বলি না যে ওই যে হার্ট অ্যাটাক, মানে ওই যে তোমার, তুমি জানো যে, আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, জুওলজিতে হচ্ছে এই যে মি, মি মানে হচ্ছে হার্ট অ্যাটাক করাকে মি বলে। আর এইখানে মি মানে হচ্ছে তোমার সহজ ভাষায় তোমার কোষ আছে, তোমার বডিতে 100 ট্রিলিয়ন কোষ আছে, তাহলে সেই হিসেবে কতগুলা কোষ বিভাজিত হবে তার একটা হিসাব আছে। কারণ যদি কোষ অনিয়ন্ত্রিত হবে, ধরো তোমার কোষ আছে এত, কিন্তু মাইটোসিসরত কোষের সংখ্যা অনেক বেশি মানে স্বাভাবিকের থেকে, তখন বুঝতে হবে যে তোমার টিউমার বা ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে। এইটা। তো এখন আমরা একটু মিওসিসটা দেখব। তো মাইটোসিসের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিওসিস। কারণ মিওসিসে একটা কথা আছে, এইটাকে রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন বলে। কেন? কারণটা হচ্ছে এখানে আসলে ক্রোমোজোম 2n থেকে n হয়, অর্থাৎ তোমার ডিপ্লয়েড কোষ থেকে, একটা ডিপ্লয়েড কোষ থেকে একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। মনে রাখো ভাইয়া। আচ্ছা একটা জিনিস বলো তো, একটা জিনিস বলো তো, 2n থেকে n হয়, এটা হচ্ছে মিওসিস। আর মাইটোসিসে 2n থেকে 2n হয়, তাই না? আচ্ছা n থেকে কি n হয় বলো তো, আমাকে একটু বলো সবাই, n থেকে n হয় কিনা, n থেকে n হওয়া সম্ভব কিনা, বা n থেকে n হইলে এটাকে কি বলে, একটু কমেন্ট করে বলো, n থেকে n হইলে এটাকে কি বলে। আচ্ছা ঠিক আছে, এখন মিওসিসের ক্ষেত্রে আসো, নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। কেমনে ভাইয়া, কেমনে ব্যাপারটা বলি। মিওসিস জিনিসটা আসলে একটু ভন্ড টাইপের আছে, বুঝছো? মিওসিসটা দুইটা ভাগ আছে, মানে ব্যাপারটা মিওসিসে কি হয় বলি, একটা থেকে দুইটা হয় আর দুইটা থেকে চারটা হয়। এখন ঘটনা যেইটা, যে এই একটা থেকে যখন দুইটা হয় তখন এইটা আসলে মিওসিস, মিওসিস। হ্যাঁ, আর এইটা এখন এইটা থেকে যখন দ্বিতীয় ধাপ হয়, এটা হচ্ছে 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, এইটা আসলে মাইটোসিস। মানে মাইটোসিসে যা যা হয় এখানে ঠিক তাই তাই হয়। ঠিক আছে, মানে এটা আসলে মাইটোসিস। ফলে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় বলতে, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় বলতে মানে এখান থেকে এখানে একবার বিভাজিত হয়, এখান থেকে এখানে আরেকবার বিভাজিত হয় নিউক্লিয়াস। আর ক্রোমোজোম একবার, মানে এখান থেকে এখানে জাস্ট। ওকে, মানে এখানে এই জন্য একবার ক্রোমোজোম একবার আর নিউক্লিয়াস হচ্ছে দুইবার বিভাজিত হয়। ওকে, আমরা জানলাম। এখন আসো আবিষ্কারের ক্ষেত্রে কে কি আবিষ্কার করছে, চলো আমরা যদি একটু দেখি। তাইলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করছে হচ্ছে বেনেডিন এবং হাউজার, এইটা তুমি জানলা। এরপর আসো স্ট্রাস বার্গার, এই বার্গার খাইতে খাইতে এই মিওসিস প্রথম প্রত্যক্ষ করছিল, প্রথম প্রত্যক্ষ করছিল। এরপরে এই যে ফার্মার, এ হচ্ছে কৃষক, এসে কৃষক সর্বপ্রথম মিওসিস নামটা দেয়, সর্বপ্রথম মিওসিস নামটা দেয়। এরপর আছে বোভেরি, বোভেরি হচ্ছে গোলকৃমির জননাঙ্গ। ভাই আর কারো জননাঙ্গ পায় নাই, সে খুঁজে বাইর করছে গোলকৃমির জননাঙ্গ, সেখানে সে মিওসিস দেখছে। বুঝছো অবস্থা, বুঝো? মানে বিজ্ঞানীরা কোনো কিছুকে ছাড় দেয় নাই। আর তুমি তো গোলকৃমি দেখলে লাভ দিয়ে ইয়া মানে কি বলা যায়, খাটের থেকে নিচে পড়বা। তাইলে গোলকৃমির জননাঙ্গে সে মিওসিস প্রথম দেখছে। তো এগুলো একটু দেখবা, খুব বেশি ইম্পর্টেন্ট না, একটু রিডিং পড়ে যাবা। আচ্ছা আসো, মিওসিস কই হয় আমরা অলরেডি জানি, জনন মাতৃকোষে আর জাইগোটে, মানে আমাদের জনন মাতৃকোষে। আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা, হ্যাপ্লয়েড উদ্ভিদ যারা, তাদের জাইগোটে। এটা আমরা দেখে আসছি। এরপরে আসো, তো এখানে কয়েকটা শব্দ আছে। টার্মিনাল মিওসিস মানে কি? টার্মিনাল মিওসিস মানে হচ্ছে খুব সহজ ভাষায়, যেসব ক্ষেত্রে ওই যে মানে শুক্রাণু, মাতৃকোষ থেকে যখন শুক্রাণু তৈরি হয় তখন যে মিওসিস, মানে ব্যাপারটা বুঝো যে এই যে একটা মাতৃকোষ, এই মাতৃকোষটা কিন্তু শেষ কোষটা, ওই মাতৃকোষটা বিভাজিত হয়ে গেছে, মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণুতে কনভার্ট হয়েছে, শেষ এখানে। এটা এই জন্য এটাকে টার্মিনাল মিওসিস বলে। এর বাইরে আরেকটাকে স্পোরিক মিওসিস বলে, কারণ যে মিওসিস প্রক্রিয়া স্পোর তৈরি হয় তাকে স্পোরিক মিওসিস বলে। এরপর যে মিওসিসটা জাইগোটে ঘটে, জাইগোটে ওই যে হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে যেটা ঘটে ওটাকে জাইগোটিক মিওসিস বলে। তাহলে 3 রকম মিওসিস আছে, কই ঘটতেছে তার উপর ডিপেন্ড করে। এখন আমরা জানি ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়,
নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন আসো, তো আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে মিওসিস বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায়। আমরা মাইটোসিস এবং মিওসিসের যে বৈশিষ্ট্য পড়বো সেখানে আমরা এই জিনিসগুলো খুব ক্লিয়ার করব, খুব সুন্দরভাবে ক্লিয়ার করব। এখন আসো, এই ছোটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি মিওসিস বুঝতে চাও। আসো, তার আগে একটু বলি যে ডিএনএ দ্বিত্বন মানে ডিএনএ রেপ্লিকেশন কখন হয়? এটা হচ্ছে এই প্রোফেজনের পূর্বে হয়। কখন হয়? প্রোফেজনের আগে, মানে ওই ইন্টারফেজে। তাহলে ইন্টারফেজেই ডিএনএ রেপ্লিকেশন হয়, সেটা মাইটোসিস হোক আর মিওসিস হোক। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। মানে ইন্টারফেজ এক জিনিস, ইন্টারকাইনেসিস এক জিনিস। ইন্টারফেজে হয় ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? আর হচ্ছে ইন্টারকাইনেসিস যেটা, সেখানে হচ্ছে আরএনএ, প্রোটিন এগুলা তৈরি হয়, সংশ্লেষ হয় বা তৈরি হয়। তাহলে ইন্টারকাইনেসিসে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হয় না, ইন্টারফেজের রেপ্লিকেশনটা হয়। এখন তোমাকে ব্যাপারটা বুঝাই, টোটাল জিনিস। এখন ইন্টারফেজ মাইটোসিসে যেমন ছিল, মিওসিসেও আছে। তো এরপরই হচ্ছে মিওসিস 1, এরপরে আছে মিওসিস 2। মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝখানের যেটা, সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। যেহেতু মিওসিস দুইটা ধাপ আছে, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, তাহলে মিওসিস 1 আছে, মিওসিস 2 আছে। এখন মিওসিস 2 যেটা, দেখো সমীকরণিক, মানে মিওসিস 2 টা আসলে মাইটোসিস। মানে মাইটোসিসে যা হয় মিওসিস 2 তে ঠিক তাই হয়। হুম, মানে আচ্ছা গেল। এখন আসো মায়োসিস 1, এখানে আসলে 4টা ভাগে ভাগ করছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোমেটাফেজটা বাদ দিছে। আচ্ছা, এখন এখানে প্রোফেজ 1 যেইটা, সেখানে হচ্ছে আরো 5টা উপপর্যায়ে ভাগ করছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এখন এই যে প্রোফেজনের 5টা উপপর্যায়, এই 5টা উপপর্যায়ে কি ঘটে সেটাই ইম্পর্টেন্ট, এর বাইরে আর কিচ্ছু এখানে লাগবে না। খালি এই জায়গাটা একটু বুঝতে হবে যে মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝের সময়টা হচ্ছে ইন্টারকাইনেসিস, আর মিওসিস শুরুর আগে হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়, ইন্টারকাইনেসিসে ডিএনএ রেপ্লিকেশন হয় না। আর হচ্ছে মিওসিস 2 টা আসলে মাইটোসিস, আর মিওসিস 1 যেটা, সেটাকে 4টা ভাগে, নট 5টা ভাগে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর প্রোফেজ 1 কে আবার 5টা ভাগে ভাগ করছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু এখানে চলে আসব। তো আমরা এখানে একটু প্রোফেজ 1 যেটা দেখতে চাই। তো প্রোফেজ 1 এর ক্ষেত্রে হচ্ছে আমরা 5টা উপপর্যায়ে ভাগ করব। তো এই 5টা উপপর্যায়ে যা যা আছে ভাইয়া, তুমি একটু একসাথে পড়ে ফেলবা, ঠিক আছে? এখানে যা আছে সেই জিনিসটা খুবই সহজ। আসো আমরা একটু একসাথে একটু লিখে ফেলি, শব্দগুলো একটু লিখি, হ্যাঁ, বাকিটা আমি বুঝাই দিচ্ছি। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এখানে কিছু শব্দ আছে, শব্দগুলো আমি লিখি, বাকিটা হচ্ছে পরে দেখাচ্ছি, হ্যাঁ? তো লেপ্টোটিনের শব্দ হচ্ছে ক্রোমোমিয়ার আর বুকে। অর্থাৎ ক্রোমোজোমে কিছু ফোঁটা ফোঁটা দেখা যায়, আর ক্রোমোজোম গুলা দেখায় হচ্ছে একটা ফুলের তোড়ার মতো। তো ফুলের তোড়াকে বলে বুকে। তুমি যখন মেডিকেলে চান্স পাবা, তখন মেডিওলজির পক্ষ থেকে তোমাকে একটা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হবে, সেটা হচ্ছে বুকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্রোমোমিয়ার আর বুকে এই দুইটা শব্দ তুমি পাবা লেপ্টোটিনে। এরপর আসো আরেকটা জিনিস, এটা প্রাণীকোষে দেখা যায়, পোলারাইজড বিন্যাস। প্রাণীকোষে হচ্ছে পথে প্রাণীকোষ, পথে পোলারাইজড বিন্যাস। বলতো অ্যাস্টার, প্রাণীকোষে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয় কোন পর্যায়ে? মাইটোসিসের কথা বলতেছি, মাইটোসিসে প্রাণীকোষে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয় কোন পর্যায়ে? সবাই কমেন্ট করো। তাইলে লেপ্টোটিনে তুমি শব্দগুলা পাবা ক্রোমোমিয়ার, বুকে আর পোলারাইজড বিন্যাস। এখন এই জাইগোটিনে দুইটা শব্দ পাবা, বাইভ্যালেন্ট আর সিনাপসিস। বাইভ্যালেন্ট আর সিনাপসিস। তাইলে ভাইয়া জাইগোটিনে দুইটা শব্দ পাবা, বাইভ্যালেন্ট আর সিনাপসিস। আর প্যাকাইটিনে তিনটা শব্দ পাবা, টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার। টেট্রাড, কায়াজমা
আর একটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, টেট্রাট, ক্যাজমা আর হচ্ছে ক্রসিং ওভার। এরপরে আসো, ডিপ্লোটিনে দুইটা শব্দ পাবা, লুপ আর প্রান্তীয়করণ। লুপ আর প্রান্তীয়করণ। তাহলে প্যাকাইটিনে পাবা টেট্রা ক্যাজমা ক্রসিং ওভার, প্যাকাইটিনে পাবা টেট্রাট ক্যাজমা ক্রসিং ওভার, প্যাকাইটিনে পাবা টেট্রাট ক্যাজমা ক্রসিং ওভার, আর ডিপ্লোটিনে পাবা লুপ প্রান্তীয়করণ। আর ইন্টারকাইনেসিস যেটা, আচ্ছা ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস যদি বলি সেটা হচ্ছে এখানে আসলে ওইভাবে কিছু নাই, এখানে মেইনলি হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার যে এনভেলপ ওইটা বিলুপ্তি হয়, বিলুপ্তি ঘটে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি ঘটে। এই জিনিস বিলুপ্তি ঘটছিল কিন্তু মাইটোসিসে কোথায় মনে আছে? বিলুপ্তি ঘটছিল হচ্ছে প্রোমেটাফেজে, আর মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্তি ঘটছিল। আর এখানে হচ্ছে ডায়াকাইনেসিসে বিলুপ্তি ঘটে। তাহলে শব্দগুলা কি কি একটু বলি, যে ক্রোমোমিয়ার বুকে পোলারাইজড বিন্যাস, এটা লেপ্টোটিনে, বাইভ্যালেন্ট সিনাপসিস, আর প্যাকাইটিনে টেট্রাট ক্যাজমা ক্রসিং ওভার। এইটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। টেট্রাট কোথায় হয়, ক্যাজমা কোন ধাপে হয়, ক্রসিং ওভার কোন ধাপে হয়, তো জিনিসটা একটু চলো দেখি জিনিসটা কি হয়। তো এখানে দেখো, তো লেপ্টোটিনে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ক্রোমোজোমে এই যে ফোটা 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 যেগুলো দেখছো এগুলাকে বলে ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোজোমে হচ্ছে ক্রোমোমিয়ার দেখা যায়। আর 2 নাম্বার, ক্রোমোজোম গুলো এমন ভাবে বিন্যস্ত হয় মনে হয় যে একটা ফুলের তোড়া বুকে, তখন কি মনে হয় এটা হচ্ছে একটা বুকে বা ফুলের তোড়া। হ্যাঁ, আর প্রাণী কোষে পোলারাইজড বিন্যাস দেখা যায়, তাহলে এইটা ফুলের তোড়ার মতো দেখায়। আর জাইগোটিন, এখানে একটু খেয়াল করবা, জাইগো শব্দের অর্থ জোড়া, জাইগো শব্দের অর্থ হচ্ছে জোড়া। তো দেখছো ক্রোমোজোম গুলো জোড়া বাঁধছে, এইটা 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 এইটা, তাই না? তো একটা ক্লাসে অনেকদিন ছেলে মেয়ে একসাথে থাকলে দেখবা যে সব কাপল কাপল হয়ে গেছে, দেখছো জোড়া বাঁধছে, তাইলে জোড়া বেঁধে গেছে। মানে এই যে জোড়া বাঁধছে, এখন এই যে জোড়াকে বলে বাইফ্যালেন্ট, এই যে জোড়া কে বলে বাইফ্যালেন্ট। ওই যে কাপল বলে না কাপল, তো কাপলের এইখানে বলে বাইফ্যালেন্ট, সবাইকে কাপল বললে তো আর হবে না, তাহলে এখানে কি বলে বাইফ্যালেন্ট। আর জোড়া সৃষ্টি হওয়া, এই যে ওদের ভিতর জোড়া সৃষ্টি হয়েছে তাই না, ওটাকে প্রেম বলে। তো এখানে এই জোড়া সৃষ্টি হওয়াকে কি বলে? সিনাপসিস। তাহলে সোজা বাংলায় জোড়া যে সৃষ্টি হয়েছে এই সৃষ্টিকে বলে সিনাপসিস, আর জোড়াটাকে বলে বাইভ্যালেন্ট। তাহলে সিনাপসিস আর বাইভ্যালেন্ট হচ্ছে জাইগোটিন। তাহলে জাইগো মানেই জোড়া, ফলে এখানে সব জোড়া নিয়ে কথাবার্তা। আচ্ছা, তো জাইগোটিন গেল। এরপরে হচ্ছে আমরা প্যাকাইটিন দেখব। তো এখানে ছবি আছে, ছবি দেখেই বুঝি। এই যে প্যাকাইটিন, তো প্যাকাইটিনে 3টা শব্দ আছে, টেট্রাড আছে, কায়াজমা আছে, আর ক্রসিং ওভার আছে। যদি এখানে ক্রসিং ওভারটা দেখায় নাই তো একটু বলি। টেট্রাড মানে কি, ধরো তোমার এখানে 2টা ক্রোমোজোম ছিল, কারণ একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড হয়েছে, বুঝছো? এই যে একটা ক্রোমোজোম ছিল এখান থেকে, আহা এই এই একটা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড, আবার এখানেও একটা ক্রোমোজোম থেকে আরেকটা ক্রোমাটিড, মানে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড। ফলে এখানে ছিল হচ্ছে 2টা ক্রোমোজোম, ফলে এখান থেকে হইছে কয়টা ক্রোমাটিড বলো তো? 4টা ক্রোমাটিড। এই যে 4টা ক্রোমাটিড হইছে এইটাকে বলে টেট্রাড। এই যে এখানে 1 2 3 4। এখন আরেকটা ব্যাপার বলি, যে এই যে ক্রোমোজোম এর 2টা ক্রোমাটিড, এরা হচ্ছে সিস্টার, এই সাদা 2জন সিস্টার, আর এখানে 2টা ক্রোমাটিড, এই কালো 2জনই সিস্টার। কিন্তু সাদা আর কালো এরা হচ্ছে নন সিস্টার। তাহলে সাদা 2জন সিস্টার, কালো 2জন সিস্টার, সাদা আর কালো হচ্ছে নন সিস্টার। তাহলে 4টাকে একসাথে কি বলে? টেট্রাড। 4টাকে একসাথে কি বলে ভাইয়া? কি ব্যাপার, আমার এখানে কেটে যাবে কেন রে বাপ, কেমনটা লাগে। ঠিক আছে, তাইলে ভাইয়া টেট্রাডকে একসাথে মানে 4টা একসাথে এটাকে বলে টেট্রাড, আর এইটা 4টা একসাথে এটাকে বলে টেট্রাড। আর হচ্ছে তোমার সিস্টার নন সিস্টার বুঝলাম। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে এই কায়াজমা মানে হচ্ছে, দেখো এই জায়গাটা ভালো বোঝা যাচ্ছে। তো এই সাদাটা মানে জিনিসটা কিরকম, যে সাদা এইটা আর কালো এইটা, তো এখানে মাঝখানে জোড়া লেগে যায়। মাঝখানে যেহেতু জোড়া লাগছে, জিনিসটা বুঝো যে মাঝখানে যেহেতু জোড়া লাগছে, এখানে তো এই প্রান্তে তো জোড়া লাগে নাই, ফলে প্রান্তগুলা 2 সাইডে সরে যায়। আর মাঝখানে যেহেতু জোড়া লাগা, ওরা তো সরে যাইতে পারে না, ফলে জিনিসটা অনেকটা এক্স অক্ষরের মতো দেখায় এরকম।
কারণ মাঝখানে জোড়া লাগছে, ওখানে জোড়া লাগানো আর দুই সাইডে এই সাইডে বাঁকাই গেছে, তো তখন এক্স চিহ্নের মতো দেখায়। তো এক্স চিহ্নের মতো জিনিসটা হচ্ছে কায়াজমা, এক্স চিহ্নের মতো জিনিসটা হচ্ছে কায়াজমা। তাহলে টেট্রাড মানে চারটা, দুইটা সিস্টার, দুইটা নন, মানে সাদা দুইটা সিস্টার, কালো দুইটা সিস্টার, সাদা কালো নন সিস্টার। ওকে। আর ক্রসিং ওভার হচ্ছে যখন জোড়া লাগছে সাদা কালোর মধ্যে, তখন এক্স অক্ষরের মতো দেখায়, সেটাকে কায়াজমা বলে। আর ক্রসিং ওভার বলতে বোঝায়, এই ছবি দেখো, এইখানে ভালো, এখানে ওখানে দেখাই নাই জিনিসটা, এই যে দেখো, এটা সাদা ছিল, এটা কালো ছিল, কিন্তু এই মানে এর সাদা অংশটা এই সাইডে চলে গেছে আর এর কালো অংশটা এই সাইডে চলে গেছে। তো এই যে সাদা, মানে এখানে অংশের বিনিময় হয়েছে, সাদা অংশ কালো সাইডে, কালো অংশ সাদা সাইডে, এই জিনিসকে বলে ক্রসিং ওভার। এই যে ক্রোমাটিডের অংশের বিনিময়কে বলে ক্রসিং ওভার। তাই এই যে টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার তিনটাই হয় প্যাকাইটিনে, তিনটাই হয় হচ্ছে প্যাকাইটিনে। ঠিক আছে, প্যাকাইটিন আমরা বুঝলাম। তাহলে এখানে তিনটা শব্দ, টেট্রাড, কায়াজমা, ক্রসিং ওভার। আর ডিপ্লোটিনে যেটা হয় দুইটা শব্দ, একটা হচ্ছে লুপ। লুপ মানে কি, দেখো এখানে জোড়া লাগছে, এখানে জোড়া লাগছে, কিন্তু মাঝখানে তো জোড়া লাগে নাই, ফলে এখানে একটা লুপের মতো তৈরি হয়। কি তৈরি হয়? লুপ। আর কায়াজমা হচ্ছে প্রান্তের দিকে সরে যায়, যেটাকে বলে হচ্ছে প্রান্তীয়করণ। ফলে এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে লুপ আর প্রান্তীয়করণ। আর লাস্টে আসলে ওইভাবে কিছু নাই। ডায়াকাইনেসিসে হচ্ছে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে, এইটাই হচ্ছে শব্দ। তাহলে আমাদের এটা পড়া শেষ। মেটাফেজে আসলে কিছু নাই, অ্যানাফেজে কিছু নাই, টেলোফেজে কিছু নাই। ইন্টারকাইনেসিসে একটু খেয়াল রাখতে হবে, ডিএনএ রেপ্লিকেশন হয় না, জাস্ট হচ্ছে আরএনএ প্রোটিন এগুলা তৈরি হয়। এরপরে মিওসিস 2 যেটা, সেটা আসলে মাইটোসিস। মানে মিওসিস 1 এ হচ্ছে একটা থেকে দুইটা কোষ হইছে, আর এখানে দুইটা কোষ থেকে চারটা কোষ হয়। মানে মিওসিস 1 এই হচ্ছে 2n থেকে n হয়ে গেছে, বুঝছো? আর এখানে n থেকে, এই n থেকে আরো দুইটা n হয়, এই n থেকে আরো দুইটা n হয়। ফলে মনে রাখো যে n থেকে যখন n হয় এটা অ্যাকচুয়ালি মাইটোসিস, n থেকে যখন n হয় এটা অ্যাকচুয়ালি মাইটোসিস। মানে ধর একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ, একটা হ্যাপ্লয়েড উদ্ভিদ, n উদ্ভিদ, সেখানে মাইটোসিস হয় না হয়তো। তো 2n থেকে n, 2n হওয়া বা n থেকে n হওয়া এটা মাইটোসিস, কিন্তু 2n থেকে n হওয়া হচ্ছে মিওসিস। ওকে ওকে। আচ্ছা, এখন আমরা একটু মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব পড়বো, তাহলে আমাদের অধ্যায় শেষ। এখন আমি একটু ক্রসিং ওভারটা দেখাই আসি, ক্রসিং ওভারটা দেখাই, তারপর মাইটোসিস আর মিওসিসের গুরুত্ব দিয়ে অধ্যায়টা আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো ক্রসিং ওভারটা দেখছো কখন হয় ভাইয়া? প্যাকাইটিনে। প্যাকাইটিনে ওই যে ক্রোমাটিডের অংশের বিনিময় হয়, এখানে কিন্তু নন সিস্টার, মানে একটা সাদা একটা কালো। তো সাদা বলে এই তোমারটা দাও, মানে দুইজনই সাদা, তাইলে তো ওখানে বিনিময়ের কিছু নাই, একই রকম। কিন্তু যখন দুইজন দুই রকম, তাহলে তোমারটা আমার দাও, আমি তোমারটা দিই, তাই না? এরকম হয় না? এইটা হচ্ছে তোমার ক্রসিং ওভার, এইটাকে বলে ক্রসিং ওভার। তো প্রথম মর্গান ভুট্টা উদ্ভিদে এটা আবিষ্কার করে। তো এখানে একটু খেয়াল করো, তো এখানে এই ক্রসিং ওভারের প্রসেস যদি বলো, তো প্রথমে নন সিস্টার ক্রোমাটিড ভেঙে যায় হচ্ছে এন্ডোনিউক্লিয়াসের জন্য, পরে জোড়া লাগে লাইগেজের জন্য। তাহলে ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াসের জন্য, জোড়া লাগে লাইগেজের জন্য, এবং জোড়া লাগার পরে এই কায়াজমা তৈরি হয়। হ্যাঁ, এই জোড়া লাগার কারণে কায়াজমা তৈরি হয়। এই হচ্ছে টোটাল ঘটনা। এখন ক্রসিং ওভারের গুরুত্ব কি সেইটা। তো ক্রসিং ওভারের গুরুত্বের ক্ষেত্রে তুমি আগে ব্যাপারটা বুঝো। ব্যাপারটা কি, যে এই ক্রসিং ওভার যদি না হইতো, তাইলে কিন্তু মানে কোনো চেঞ্জ থাকতো না, তাই না? বাবার সেলের মধ্যে কোনো চেঞ্জ থাকতো না। তো ক্রসিং ওভারের জন্যই হচ্ছে এই চেঞ্জ গুলা আসে, কারণ তখন হচ্ছে মানে নতুন নতুন সবকিছু তৈরি হয়। ফলে সহজ ভাষায় নতুন একটা প্রকরণ তৈরি করবা, নতুন কোনো কিছু তৈরি করবা, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো কিছু তৈরি করবা, জিনগত পরিবর্তন ঘটাবা, অর্থাৎ পরিবর্তন, নতুন কিছু, এগুলার ক্ষেত্রে হচ্ছে ক্রসিং ওভার। তাহলে ঘুরে ফিরে দেখবা যে এই যে পরিবর্তন, জিনগত ভ্যারিয়েশন, প্রকরণ, তারপর হচ্ছে মিউটেশন, মিউটেশন মানেও ডিএনএ চেঞ্জ, মানে এই পরিবর্তন, প্রকরণ, জিনগত বিভিন্ন চেঞ্জ, এগুলার ক্ষেত্রে তুমি ক্রসিং ওভার পাবা। দেখো এই যে জিনগত পরিবর্তন,
জিনের পরিবর্তন হলে বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়, সৃষ্টিকুলে বৈচিত্র্য আসবে, কারণ জিনের চেঞ্জ হইলে তো বৈচিত্র্য আসবেই, নতুন প্রজাতির তৈরি হবে, তাই না? নতুন প্রকরণ সৃষ্টি করা যাবে, বংশগতির পরিবর্তন ঘটানো যাবে, তাই না? গবেষণার ক্ষেত্রে ক্রোমোজোম ম্যাপিং এ এই ক্রসিং ওভার ইউজ হয়, জিনের অবস্থান জানা যায়, জেনেটিক ম্যাপ। তাহলে ওই বিভিন্ন পরিবর্তন আর হচ্ছে ম্যাপ, সেটা ক্রোমোজোম ম্যাপ বলো আর জেনেটিক ম্যাপ বলো, হ্যাঁ, জিনের অবস্থান এই হচ্ছে জেনেটিক ভেরিয়েশন, অর্থাৎ বিভিন্ন প্রকরণ, বিভিন্ন ভেরিয়েশন, বিভিন্ন নতুন একটা কিছু তৈরি, নতুন বৈশিষ্ট্যপূর্ণ জীব তৈরি, এগুলা আর হচ্ছে জেনেটিক ম্যাপ, ক্রোমোজোম ম্যাপ। আর একটা ম্যাপ পাইলে তো এখান থেকে তুমি জিনের অবস্থান নির্ণয় করতে পারবেই। ফলে এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, বুঝে পড়ার জিনিস। এটা মুখস্থ পড়ার জিনিস না, এটা কিন্তু বুঝে পড়ার জিনিস। ঠিক আছে? ওকে। তো এটা আমরা বুঝলাম, আমাদের হচ্ছে ক্রসিং ওভারটা শেষ। আমরা এখন একটু মাইটোসিসের গুরুত্ব আর মিওসিসের গুরুত্ব যেইটা, সেটা একটু দেখবো, এবং এটা বেশ গুরুত্বপূর্ণ, এবং এই যে এখানে আসলে বেশ ঝামেলাও আছে। ঠিক আছে? আমরা একটু একসাথে পড়ে ফেলি, চলো। আমি একটু লিখে নিচ্ছি ফার্স্টে, লিখে নিলে তোমাকে বুঝাইতে সুবিধা হবে। ঠিক আছে? শোনো, মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসের গুরুত্ব যেগুলা, সেগুলা হচ্ছে তুমি একটা লাইন দিয়ে মনে রাখতে পারবা, বদনার জন্য পিভিসি। বদনার জন্য পিভিসি। এখন তুমি কিন্তু এটা জানো, জানো না? পিভিসি হচ্ছে একটা প্লাস্টিক, পিভিসি একটা প্লাস্টিক। এই প্লাস্টিক কই দিয়ে তৈরি করে? এই প্লাস্টিক দিয়ে কিন্তু বদনা তৈরি করে। হ্যাঁ, তাহলে বদনার জন্য পিভিসি। তাহলে ব দিয়ে হচ্ছে বংশ বৃদ্ধি, আর একটা আছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। স্থিতিশীলতা রক্ষা। তাহলে একটা হচ্ছে বংশবৃদ্ধি আর একটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। আসো, দ দিয়ে হচ্ছে বদনার, দ দিয়ে দেহ গঠন, দৈহিক বৃদ্ধি। দেহ গঠন আর দৈহিক বৃদ্ধি। নতে হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নতে হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। বর্গীয় জতে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। বর্গীয় জতে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, পিভিসির পিতে হচ্ছে পতে পুনরুৎপাদন, পতে আছে ক্ষত স্থান পূরণ। ভয় পাইও না ভাইয়া, সব বুঝাই দিচ্ছি। ক্ষত স্থান পূরণ, আর পতে আছে ক্রমাগত ক্ষয় পূরণ। পতে আছে ক্রমাগত ক্ষয় পূরণ। এখন আসো, ভিতে আছে ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এর ভারসাম্য রক্ষা। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। আর সিতে আছে সমতা রক্ষা। কার সমতা রক্ষা? ক্রোমোজোমের সমতা রক্ষা। ক্রোমোজোমের সমতা রক্ষা। তাহলে বদনার জন্য পিভিসি, এটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। কার গুরুত্ব? মাইটোসিস। তাহলে এটা কি? বতে বংশবৃদ্ধি, গুণগত বৈশিষ্ট্যের, মানে বতে বংশবৃদ্ধি আর বৈশিষ্ট্য, দতে দেহ গঠন, দৈহিক বৃদ্ধি, নতে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, বর্গীয় জতে জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, পতে পুনরুৎপাদন, পতে ক্ষতস্থান পূরণ, পতে ক্ষয় পূরণ, এনে হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, সিতে ক্রোমোজোমের সমতা রক্ষা। এখন তোমাকে একটু আমি সংক্ষেপে বলি, একটু খেয়াল করো। বতে বংশবৃদ্ধি মানে হচ্ছে এই যে বংশবৃদ্ধি বলতে হচ্ছে তোমার মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু, মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু এই যে মানে একটা বৃদ্ধি হচ্ছে না, তুমি আমাকে বলো বৃদ্ধি হচ্ছে কিনা মাইটোসিস প্রক্রিয়ায়। এরপরে আছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা অর্থাৎ সহজ ভাষায় মানে প্রত্যেকটা কোষের বৈশিষ্ট্য সেম। নতে হচ্ছে দেহ গঠন, মানে আমরা এই যে দেহ গঠন হচ্ছে,
আমাদের বৃদ্ধি হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? মাইটোসিসের মাধ্যমে। নির্দিষ্ট আকার আয়তন, কারণ প্রত্যেকটা কোষ একই আকৃতির। মাইটোসিসের জন্য এটা হচ্ছে। জননাঙ্গ সহ যে কোনো কিছু, জনন কোষের সংখ্যা অর্থাৎ শুক্রাণু, লক্ষ লক্ষ শুক্রাণু তৈরি হচ্ছে, এটা কিভাবে হচ্ছে? মাইটোসিসের মাধ্যমে। আচ্ছা, পিতা পুনরুৎপাদন, অর্থাৎ ধরো তোমার বডির একটা জায়গায় আহ, মানে ধরো এখানে কেটে গেছে, ওটা আবার ঠিক হয়ে যায় না? ক্ষতস্থান পূরণ হয়, ক্ষয় পূরণ হয়, তাই না? তাই না? পুনরুৎপাদন, নতুন কোষগুলা তৈরি হয়, এগুলো মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হয়। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, কারণ তুমি অলরেডি দেখতেছো যে প্রত্যেকটা কোষে একটা নিউক্লিয়াস আছে, যে সাইটোপ্লাজম আছে, পরে অন্য কোষটাতেও তাই থাকে একই রকম। আর ক্রোমোজোমের সমতা রক্ষা, অর্থাৎ প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সেম, প্রত্যেকটা কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। ফলে এই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা তুমি এখানে পাচ্ছ। হ্যাঁ, এই যে দেখো। তাহলে আমরা গুরুত্বগুলা মাইটোসিস থেকে দেখবো, একটু একবার একটু চোখ বুলাই। কই গেল? আচ্ছা, এই যে এখানেই আমরা পাবো। এই যে দেখো, তাহলে বৈশিষ্ট্যগুলা, দেহ গঠন, দৈহিক বৃদ্ধি, বংশ বৃদ্ধি, তাই না? এই যে মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি ঘটতেছে, যেমন ধরো শৈবালের ক্ষেত্রে এটা হইতে পারে। শৈবালের ক্ষেত্রে মাইটোসিস হইতে পারে। তারপর জননাঙ্গ সৃষ্টি, জননকোষের সংখ্যা বৃদ্ধি, আকার আয়তন রক্ষা, ভারসাম্য রক্ষা, এই পয়েন্টগুলো আমরা এখান থেকে দেখছি। এখন আসো মিওসিস। মিওসিসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গাজা মাপা অবৈধ। গাজা, আসো, গাজা মাপা অবৈধ। মিওসিসে কি মনে রাখবো ভাইয়া? গাজা মাপা অবৈধ। শুধু গাজা মাপা না, গাজা উৎপাদন, গাজা বিক্রি, গাজা মাপামাপি সবই অবৈধ। গাজার ধারে কাছে যাওয়া যাবে না, গাজা একটা নিষিদ্ধ জিনিস। তো গাজা মাপা অবৈধর ক্ষেত্রে একটু চলে আসো। গতে হচ্ছে গ্যামেট সৃষ্টি, গতে গ্যামেট সৃষ্টি। এই গাজার বর্গীয় জ দিয়ে হচ্ছে জনুক্রম আর জননকোষ সৃষ্টি। জনুক্রম আর জননকোষ সৃষ্টি, জনুক্রম আর জননকোষ সৃষ্টি। এখন আসো মাপা। মতে হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া যায় এই মিওসিসের সাহায্যে। মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। আর পথে হচ্ছে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। ঠিক রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। মাপা। অবৈধ, অতে হচ্ছে অভিব্যক্তি, বই দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি আর বৈচিত্র্যের সৃষ্টি। ঠিক আছে? আর ধ দিয়ে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ধ দিয়ে কি বলছি? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। এখন একটু বুঝাই। গ্যামেট সৃষ্টি মানে শুক্রাণু তৈরি হয়। জনন মাতৃকোষ থেকে জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় মিওসিস প্রক্রিয়ায়। জনুক্রম, জনুক্রম বলতে ওই যে তোমরা দেখছো না যে আমরা ছত্রাকের ক্ষেত্রে দেখছিলাম, মনে আছে? যে হ্যাপ্লন্টিক জনুক্রম, ডিপ্লন্টিক জনুক্রম, মানে হ্যাপ্লয়েড দশা থেকে ডিপ্লয়েড দশায় যাচ্ছে, ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশায় আসতেছে। তো ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশায় আসে কি? মিওসিস। জনন কোষ তৈরি মানে শুক্রাণু তৈরি। ওকে। মানে জনন কোষ সৃষ্টি আর গ্যামেট সৃষ্টি আসলে একই জিনিস। আচ্ছা, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়া যায় মিওসিসের সাহায্যে। মানে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা। মানে এই যে মিওসিস কোষ বিভাজন হয়, এতে স্বকীয়তা কিভাবে ঠিক থাকে বলতো? কেউ ঠিক থাকে বলি। ধরো আমার প্রত্যেকটা কোষে, ধরো, হ্যাঁ মানে ধরো যে বাবা, এভাবে চিন্তা করো যে বাবা, তার প্রত্যেকটা কোষে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এন্ড বাবার যে শুক্রাণু আর মায়ের যে ডিম্বাণু, সেখান থেকে একটা জাইগোট ফর্ম হয়েছে। তাহলে বাবার ছেলে হয়েছে, এটা হচ্ছে বাবা। ঠিক আছে? তাহলে বাবার 2n সংখ্যক, প্রত্যেকটা কোষে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এখন এটা হচ্ছে বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এখান থেকে যে ছেলে হইছে, তাহলে সেলের ক্ষেত্রেও এই এন আর এন মিলে 2n সংখ্যক, তাহলে সেলের ক্ষেত্রেও 2n সংখ্যক হইছে। তাহলে কেন হইছে? এই মিওসিসের জন্য। যদি
বাবার জনন মাতৃকোষ থেকে শুক্রাণু বা এন তৈরি না হইতো, ধরো এই মিওসিসটা হইল না, তাহলে বাবার শুক্রাণু হইতো 2n, মায়ের ডিম্বাণু হইতো 2n, তাহলে সেলে কি হইতো 4n, তার সেলে কি হইতো 8n। তাইলে কি প্রজাতির স্বকীয়তা ঠিক থাকতো না থাকতো না? আচ্ছা, এরপর অভিব্যক্তি আছে, বংশবৃদ্ধি। এখন একটা জিনিস বলি তোমাকে, আচ্ছা বংশবৃদ্ধি আছে, এখন বংশবৃদ্ধি বলতে এই যে আমাদের বংশবৃদ্ধি, এটা হচ্ছে মিওসিসের মাধ্যমে। কিন্তু ধরো এই যে ক্লামাইডোমোনাস, শৈবাল বা কিছু ক্ষেত্রে হচ্ছে বংশবৃদ্ধিটা হচ্ছে, ফলে একটু বুঝো যে শৈবাল বা ওইগুলার ক্ষেত্রে বংশবৃদ্ধিটা মাইটোসিস, আর আমাদের বংশবৃদ্ধি কিন্তু মিওসিস। বা এই যে বৈচিত্র্যের সৃষ্টি বললাম, এই যে ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্য হয়, এখন ক্রসিং ওভার কোথায় হয়? মিওসিসে, ফলে মিওসিসের কারণে বৈচিত্র্যের সৃষ্টি হয়, মিওসিসের কারণে বৈচিত্র্যের সৃষ্টি হয়। এখন আসো, আর ধতে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। ওই যে বললাম যে মিওসিস না হইলে বাবা হইতো 2n, ছেলে হইতো 4n, তার পলা হইতো 8n, তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতেছে কে? মিওসিস। বোঝা গেছে জিনিসটা? এখন দেখো ঝামেলাটা কোথায় লাগতেছে, ঝামেলাটা লাগতেছে বংশবৃদ্ধি এখানেও আছে এখানেও আছে, কিন্তু তুমি খেয়াল করবা যে আমাদের বংশবৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে মিওসিস, আর ওই যে এককোষী কিছু সুকেন্দ্রিক জীব আছে সেগুলোর ক্ষেত্রে মাইটোসিস এর, মানে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে বংশবৃদ্ধিটা। এর বাইরে আসো, এখানে জননাঙ্গ সৃষ্টি আছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি আছে, কিন্তু মানে জনন কোষের সংখ্যা বৃদ্ধি এটা কিন্তু মাইটোসিস। মানে ধরো শুক্রাণু, কোটি কোটি শুক্রাণু তৈরি হয়, এগুলো কিভাবে? মাইটোসিস প্রক্রিয়ায়। কিন্তু জনন কোষ সৃষ্টি এইটা হয় জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ বা শুক্রাণু তৈরি হয়। তাহলে জনন কোষ সৃষ্টিটা মিওসিস, কিন্তু ওই সৃষ্টি হওয়ার পরে জনন কোষের সংখ্যা বাড়ছে, একটা শুক্রাণু থেকে 1000 শুক্রাণু হয়েছে, এইটা মাইটোসিস প্রক্রিয়া হয়েছে। তাহলে জনন কোষ সৃষ্টি মিওসিস, সংখ্যা বৃদ্ধি মাইটোসিস। আর একটা জিনিস আছে, এখানে আছে ক্রোমোজোমের সমতা রক্ষা, আর এখানে আছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। তাহলে ধ্রুব রাখা হচ্ছে মিওসিস, আর সমতা রক্ষা মাইটোসিস। এখন ধ্রুব রাখা সমতা রক্ষা ব্যাপারটা বোঝাই। এখানে ধ্রুব রাখা বলতে বোঝানো হচ্ছে ওই যে মিওসিস না হইলে, মানে বাবার যদি 2n হয় বা মানে ছেলের হইতো 4n, তাহলে এইটা হয় নাই মিওসিসের জন্য। আর এখানে সমতা রক্ষা করতে বলতেছে আমাদের প্রত্যেকটা দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম। কেন? কারণ মাইটোসিস প্রক্রিয়ায় 2n থেকে 2nই তৈরি হয়, এই জন্য আমাদের প্রত্যেকটা দেহকোষে 2n সংখ্যক ক্রোমোজোম। এইটা মানে এইখানে হচ্ছে ক্রোমোজোমের সমতা, মানে এই যে দেহকোষে যে মাইটোসিস কোষ বিভাজন হয় প্রত্যেকটা দেহকোষ 2n, এই জন্য সমতার কথা বলছে। আর ধ্রুব বলতে হচ্ছে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, মানে বাবা থেকে ছেলে, তার পরের প্রজন্মে, প্রজন্ম থেকে প্রজন্মে ধ্রুব রাখা, এইটা হচ্ছে মিওসিস। তাহলে সমতা মাইটোসিস, ধ্রুব রাখা মিওসিস, জনন কোষ সৃষ্টি মিওসিস, সংখ্যা বৃদ্ধি মাইটোসিস, এরপর হচ্ছে বংশবৃদ্ধি, দুই জায়গায় কমন। এই তিনটা হচ্ছে ঝামেলার, আর বাকিগুলো আশা করি আমরা বুঝতে পারছি। বলো তো বুঝতে পারছি কিনা? বোঝা গেছে? সবাই একটু কমেন্টে জানান। তাহলে মোটামুটি এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। ওকে, এখন বলো যে মোটামুটি সবকিছুতে মানে কোর্স শেষ করলাম আমরা, কোর্স বিভাজন শেষ করলাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা? এমআইটা মাইটোটিক ইন্ডেক্স, নট ম্যাস ইন্ডেক্স। ওটা তো বিএমআই রে বাপ, বিএমআই, বডি ম্যাস ইন্ডেক্স। বলো। ওকে, তাহলে আগামীকাল রেজাল্ট 25 ব্যাচের, এখানে 25 ব্যাচের কারা, 24 ব্যাচের কারা, একটু দেখে যাই। বলো 25 ব্যাচের কারা, 24 ব্যাচের কারা, কমেন্ট করো দেখি। জানি 24 ব্যাচের অনেকেই এখানে আসো, এটা আমি জানি। আজকেই রেজাল্ট। হুম, এই তো একটু পরেই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি।
মাইটোসিসের নেমোনিকটা বদনার জন্য পিভিসি, বদনার জন্য পিভিসি। তাহলে আজকের ক্লাসে পর্যন্ত। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।